মন পায়রা সিজন 2 অন্তিম পর্ব। তিথি, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, চাবিটা বোধহয় সত্যি সত্যি হারিয়ে গেছে। কোথায় রেখেছিলাম মনে নেই, এখন খুঁজে পাচ্ছি না। সম্পদের কথা শুনে তিথি চমকে উঠল, স্বপ্নাবিষ্টের মতো বলল, বলছেন কি চাবি হারিয়ে গেছে? আমি মিথ্যা বলি না। আপনি শান্ত হয়ে বসুন তো, মাথা ঠান্ডা রেখে চিন্তা করুন কোথায় রেখেছেন। মাথা ঠান্ডা চিন্তা করতে করতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমি আর চিন্তা ফিন্তা কিছু করতে পারবো না। আপনি এখানে বসুন, আমি খুঁজে দেখি পাই কি না। সম্পদ দুঃখী দুঃখী চেহারা নিয়ে বিছানায় বসল। তিথি চিন্তিত মুখে সম্পূর্ণ রুমের আনাচে কানাচে খুঁজতে লাগলো। তার দিকে চেয়ে সম্পদ অনুতাপ বোধ করল। যতই খোঁজাখুঁজি করুক, চাবিটা আর খুঁজে পাওয়া যাবে না। এমনকি স্বয়ং সে চাইলেও চাবিটা পুনরুদ্ধার করতে পারবে না। চাবিটা সে কোমোডে ফেলে ফ্ল্যাশ করে দিয়েছে। কাজটা ভালো হয়েছে, তা না হলে আবেগের বশে এতক্ষণ চাবিটা তিথির হাতে ধরিয়ে দিত। কিছুক্ষণ ইতিউতি করে সে তিথিকে ডাক দিল, বলল, তিথি, বেশি খোঁজাখুঁজি করার দরকার নেই, পাওয়া যাবে না। তিথি ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে চোখ সরালো, সম্পদের দিকে ঘুরে বলল, এত জোর দিয়ে বলছেন কেন? চাবি কি উড়ে যাবে? কোথাও তো নিশ্চয়ই আছে। তাহলে খোঁজো, পেলে তো আমারই ভালো, কতগুলো টাকা নষ্ট হতে বেঁচে যাব। আপনি না বললেন বাবা আসবে? বাবা আসলে কোথায় ঘুমাবে? এটা তো মাথায় আসেনি। সমস্যা হয়ে গেল দেখছি। কী করা যায় বলো তো? তিথির স্বাভাবিক হওয়া চোখ মুখ পুনরায় কুঁচকে গেল, মনটা অশান্ত হয়ে গেল। উগ্র স্বরে বলল, আপনাকে রুমে তালা দিতে বলেছিল কে? আমার মন বলেছিল। তিথি ভীষণ আহত হলো। হতবুদ্ধিকর বিস্ময়ে সম্পদের দিকে চেয়ে রইল। পর মুহূর্তে এই সংকটময় পরিস্থিতি থেকে রক্ষার জন্য আবার চাবি খুঁজতে মনোনিবেশ করল। সম্পদ বাইরে চলে এলো। তিথিকে এত ব্যস্ত দেখে তার ভালো লাগছে না, আবার সত্য কথাটাও বলতে পারছে না। দ্বিধান্বিত হয়ে সে ফ্রিজ খুলল, ঠান্ডা এক বোতল পানি বের করলো, তার উপর কাউচে বসে টিভি অন করলো। কিছুক্ষণ রঙিন ডিসপ্লের দিকে চেয়ে থেকে চোখকে ক্লান্ত করার চেষ্টা। চোখ যত বেশি ক্লান্ত হবে তত দ্রুত ঘুম আসবে। এখন তিথির মুখোমুখি হওয়া যাবে না, মুখ ফসকে বলে দিলে সব শেষ। টিভির খবর শোনার পাশাপাশি সম্পদের চোখ দুটো বারবার নিজের রুমের দিকে ঘুরপাক খেতে লাগলো। তিথি বাইরে বের হচ্ছে না কেন? এখনও কি চাবি খুঁজছে? তার মনের ভেতর প্রচ্ছন্ন এক অপরাধ বোধ জেগে উঠল। টিভিতে রাত 12টার খবর আরম্ভ হতেই সে উঠে দাঁড়ালো। রান্নাঘর, ড্রয়িং রুমের বাল্ব বন্ধ করল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই মুখ দিয়ে অস্ফুট শব্দ বের হলো। বিস্ফোরিত নয়নে বিছানার দিকে চেয়ে রইল। তিথি ইতিমধ্যে ব্ল্যাঙ্কেট জড়িয়ে বিছানায় শুয়ে পড়েছে। সম্পদ হাতে চিমটি কাটল। স্বপ্ন দেখছে না তো? ও সম্ভব। যখন বুঝতে পারল এটা স্বপ্ন নয়, খুশিতে মন ভরে উঠল। কেমন কেমন সুখ সুখ অনুভূত হলো, নিজেকে অনেক হালকা মনে হলো। মুচকি হেসে রুমের বাল্ব বন্ধ করলো, ব্যালকনির সবুজ বাতি জ্বালালো। গায়ে হালকা করে বডি স্প্রে দিয়ে সে বিছানার দিকে এগিয়ে গেল। কাছাকাছি গিয়ে টের পেল তিথি ঘুমিয়ে পড়েছে। স্বীকার করতে হবে, মেয়েটা সত্যি সত্যি অনেক ক্লান্ত ছিল। বড়সড় খাটের মাঝে তিথি শুয়ে আছে। সম্পদ কোন পাশে ঘুমাবে সিদ্ধান্ত নিতে পারছে না। কিছুটা সময় চিন্তা করে সে তিথির বাম পাশে শুয়ে পড়ল। মিনিট দুয়েক হাঁসফাঁস করে উঠে পড়ল। কয়েক সেকেন্ড পর আবার ডান পাশে শুয়ে পড়ল। তিথির অবছায়ায় ঘেরা মুখের দিকে চেয়ে স্মৃতির চিলেকোঠায় জমানো মুহূর্তগুলো রোমন্থন করল। মিনিট পাঁচেক পর সে দুম করে উঠে দাঁড়ালো। এ পাশে নয়, ঘুরে আবার বাম পাশে গিয়ে শুয়ে পড়ল। এপাশ থেকে তিথির মুখটা পরিষ্কার বোঝা যায়। রাতের মতো প্রগাঢ় রহস্যে আবৃত মুখচ্ছবির দিকে সে মুগ্ধ হয়ে চেয়ে রইল। চেয়ে থাকতে থাকতে দু চোখে ঘোর লেগে এলো। চারপাশে নেমে এলো রাজ্যের নীরবতা। হাত বাড়িয়ে তিথির মুখটা ছুঁয়ে দিল সে।
তৎক্ষণাৎ শরীরের ভেতর বিদ্যুৎ খেলে গেল। তিথিকে আরও গভীর স্পর্শে ইচ্ছে জাগলো মনে। ছুঁয়ে দেওয়ার জন্য মন ব্যাকুল হয়ে উঠল। কিছুক্ষণ থম মেরে রইল সম্পদ। আচমকা এক লাফে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এসব কি ভাবছে সে? তার মন এতটা দুর্বল হলো কবে থেকে? অন্যদিকে তাকিয়ে দ্রুত রুম থেকে বের হলো। কাউচে গা এলিয়ে দিয়ে সম্পদ চোখ বন্ধ করল, লম্বা করে শ্বাস টানল। ঠিক এই মুহূর্তে সে বুঝতে সক্ষম হলো যে সমস্যা তিথি নয়, সমস্যা হলো তার নিজের। সে নিজেই তিথির সাথে এক বিছানায় ঘুমাতে পারবে না। ঘুমোতে গেলে উল্টোপাল্টা কাজ করে বসবে, যার ফলে সে তিথিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। কিছুক্ষণ এপাশ ওপাশ করে দীর্ঘশ্বাস ফেলল। নিজের রুমের দিকে এক পলক চেয়ে কপালে হাত রাখল। ঘুম ভাঙতে মুখের ওপর এলোমেলো চুলের বহর টের পেল তিথি। হাত দিয়ে সরিয়ে ফেলতে চাইল, কিন্তু মস্তিষ্ক সচল হলেও শরীর সচল হলো না। কিছু সময় অতিবাহিত হলো। এক হাতে মুখের ওপর চুলগুলো সরিয়ে ফেলল। চোখ খুলতে ঝাপসাভাবে একটা পুরুষ অবয়ব দৃষ্টিগোচর হলো। অবয়বটা ধীরে ধীরে স্পষ্ট হলো। সে ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে উচ্চারণ করল, সম্পদ। প্রখর দৃষ্টিতে সে সম্পদের মুখের দিকে চেয়ে রইল। এতগুলো দিন একসাথে থাকার পরও সম্পদের নাক কেমন, চোখের রং কেমন, ভ্রু যুগল কেমন তা সে বলতে পারবে না। ঠিকমতো দেখা হয়নি। কেন জানি মানুষটার প্রতি সে এক পলকের বেশি সময় চেয়ে থাকতে পারে না। নিজের কাছে অস্বস্তির সৃষ্টি হয়। আজ সম্পদের ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়ে চেহারাটা মুখস্থ করার চেষ্টা করল। নিঃসন্দেহে সম্পদের নজর কাড়া চেহারা। তার গৌরবর্ণের মুখের দিকে চেয়ে তিথির মনটা আফসোসে পরিপূর্ণ হয়ে গেল। সেদিন যদি সে নিজের মনের কথা না শুনত, সবুজের ডাকে সাড়া দিয়ে পালানোর চেষ্টা না করত, তাহলে জীবনটা হয়তো অন্যরকম হতো, অন্যরকম সুবাসে ভরে যেত। চারপাশ সর্বদা বসন্ত বাতাসে মুখরিত থাকত। তখন তার কয়েক ইঞ্চি দূরে ঘুমিয়ে থাকা মানুষটাকে নিজের বলে দাবি করতে পারত। যখন খুশি তখন তার ঘন চুলে হাত বুলিয়ে দিতে পারত। জীবন কতটা সুন্দরই না হতো। অথচ নিজের ভুলে একটা সাজানো গোছানো পুতুলের মতো সংসার সে হারিয়ে ফেলেছে। দুঃখজনক একটা ঘটনা মনস্তাত্ত্বিক চিহ্ন হিসেবে সারা জীবন তাকে বহন করতে হবে, মৃত্যু অবধি। সে সব কল্পনা করে ভোরবেলাতে তিথির মন কালো মেঘে ছেয়ে গেল। সম্পদ আর সেই একই ব্ল্যাঙ্কেটের ভেতর, মাঝে কয়েক ইঞ্চ দূরত্ব, অথচ মনে হচ্ছে যোজন যোজন দূরত্ব। দুজনের কেউ কাউকে চেনে না। পরিস্থিতি মানুষকে কাছাকাছি রাখেও কতটা পর করে দেয়। দীর্ঘশ্বাস ফেলে সম্পদের দিকে দৃষ্টি সরালো। উঠতে নিতে অল্প কিছু চুলে টান পড়ল। প্রচণ্ড ব্যথায় মুখ চুপসে গেল। মাথা নিচু করে সম্পদের বাহু পেঁচিয়ে রাখা চুলগুলো টেনে বের করল। ওয়াশরুমের জন্য এগিয়ে গিয়ে তিথি ফিরে আসলো। রুমে শীতল পরিবেশ বিদ্যমান। পেট অবধি পড়ে থাকা ব্ল্যাঙ্কেট টেনে সম্পদের গলা পর্যন্ত ঢেকে দিল। মানুষটার প্রতি কৃতজ্ঞ সে। এই মানুষটার জন্যই তার ভয়ঙ্কর দুঃস্বপ্ন, অনিদ্রা, রোগ, মনের মধ্যেকার রেষারেষি সব কিছু থেকে কিছুটা পরিত্রাণ মিলেছে। পুরনো তিক্ততার জগদ্দল থেকে সম্পূর্ণ মুক্তি না মিললেও বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করেছে এই মানুষটার জন্য। অন্তত বেঁচে রয়েছে সে। সেদিন যদি সম্পদ বিয়েটা না করত, তাহলে এতদিনে সে পৃথিবী থেকে হয়তো নিশ্চিহ্ন হয়ে যেত। মানসিক রোগী হয়ে শ্বাস নিতে হতো। এই মানুষটা তার অন্ধকার তিথিতে এক মুঠো আলো নিয়ে হাজির হয়েছে। আশার আলো, বাঁচার আলো। ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে তিথি মাথা নিচু করল। সম্পদের কপালের বাম পাশে কেটে যাওয়া অংশ পরখ করল। ক্ষত সেরে গেছে, শুধু দাগটা রয়ে গেছে। আবারও মন খারাপ হয়ে গেল। মানুষের জীবনটা এমন কেন? কত ঝড়ঝাপটা, দুঃখ, বেদনা, দুঃসময় আসে। একটা সময় পর সেগুলো চলে যায়, কিন্তু সে যে এসেছিল তার চিহ্নস্বরূপ একটা কালো পট্টি বেঁধে রেখে যায়। সরে আসার সময় সম্পদের মাথার চুল হালকা করে ছুঁয়ে দিল সে। পরনের ওড়নাটা
কাঁধে দুপাশে ঝুলিয়ে ওয়াশরুমে ঢুকলো। স্টেশনে সম্পদের হাত ধরে তিথি বাস থেকে নামলো। নেমেই আরেক দফা বমি করলো। ট্রলি ফেলে রেখে সম্পদ তাকে ধরল। চিন্তিত মুখে মাথায় হাত বুলিয়ে দিল। এই নিয়ে মেয়েটা ষষ্ঠবারের মতো বমি করল। তিথি কিছুটা ঝিমিয়ে আসতেই সে পানির বোতল মুখে তুলে দিল। কুল্লি করে এক ঢোক পানি খেল। শরীর কাঁপছে তিথির। সম্পদ প্রচণ্ড ভয় পেয়ে গেল। প্রাইভেট কারে তিথি যাতায়াত করতে চায়নি, বাসে ওঠার জন্য বায়না ধরেছিল। সেই জন্য বাধ্য হয়ে বাসে করে তারা রওনা দিয়েছিল। কিন্তু বাস জার্নিতে তিথির অবস্থা এতটা খারাপ হবে সে কল্পনা করতে পারেনি। রিক্সা ডেকে তিথিকে টেনে তুলল। পায়ের নিচে ট্রলি রেখে সে রিক্সায় উঠল। পাশে বসতে তিথি সম্পূর্ণ ভর তার উপর ছেড়ে দিল। সম্পদ কাঁধের পাশ দিয়ে এক হাত দিয়ে তাকে আগলে নিল। প্রায় 1.5 মাস পর তারা গ্রামে ফিরছে, কিন্তু সম্পদ তেমন আগ্রহ খুঁজে পাচ্ছে না। হয়তো তিথি অসুস্থ বলে। তার অফিসের ছুটি 3 দিন বেড়ে গেছে, ভাঙা পা ঠিক হয়ে গেছে। সেই জন্য সে ছুটির সময়টা গ্রাম থেকে ঘুরে আসার কথা বলেছিল। একবার বলতেই তিথি সনন্দে রাজি হয়ে গেছিল তার বদলতেও আজ রওনা দেওয়া। কিন্তু তিথির কার সিকনেস এমন পর্যায়ে পৌঁছাবে জানলে সে আসতো না। রিক্সা দ্রুত বেগে চলছে। তিথি নেতিয়ে পড়া বনলতার মতো সম্পদকে জড়িয়ে আছে। বাতাসের তালে তালে তার এলোমেলো চুলগুলো তার চোখে মুখে এসে ঢেউ খেলে যাচ্ছে। চোখ বন্ধ করে নিল সে। বাতাসের তালে তালে তিথির এলোমেলো চুলগুলো সম্পদের চোখে মুখে আছড়ে পড়ছে। অপ্রকাশিত ভালো লাগা চোখ বন্ধ করে নিল সে। খোলা আকাশের নিচে চমৎকার এক দুপুর হাতছানি দিল যেন। ব্যস্ত সড়ক দিয়ে চলমান রিকশার হর্নের শব্দ। চারপাশের কোলাহল কিছুই কর্ণগোচর হলো না। কল্পনায় স্পষ্ট এক শহর দেখতে পেল। সবুজের সমারোহে সমৃদ্ধ এক শহর। সেই চিরসবুজতার মাঝে আঁচল বিছিয়ে শুয়ে আছে আরেক এভারগ্রিন রমণী। এত এত সবুজের সমারোহ ফিকে হয়ে গেছে তার সজীবতার কাছে। প্রকৃতির মতো স্নিগ্ধ সুন্দর আর পবিত্র সেই রমণী হাত আঁকড়ে ধরে আছে গৌরবর্ণের এক পুরুষ। তাদের মুখে বিস্তৃত হাসির প্লাবন। সেই হাসিতে সামিল হচ্ছে বিস্তীর্ণ পথ ঘাট আর প্রকৃতি। রিক্সা ব্রেক কষতে সামনের দিকে কিছুটা ঝুঁকে পড়ল সম্পদ। চোখ খুলে দেখল রিক্সা চেয়ারম্যান বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে। অতি সহজেই প্রত্যক্ষ বাস্তবতা টেনে আকৃষ্ট হয়ে পড়ল সে। কল্পনার রেশ কেটে মুখে হাসি ফুটে উঠল। মাথা ঘুরিয়ে তিথির দিকে তাকালো। তার শ্বাস নেওয়ার একমাত্র কারণ তার অতিমাত্রার সাধারণ দিনগুলো আনন্দিত সুন্দর ও স্মরণীয় করা ও তার মনের শহরে আধিপত্য স্থাপনকারী এই মেয়েটি পাশে থাকলে তার প্রতিটা মুহূর্ত কল্পনার চেয়েও সুন্দর কাটবে। সারা বিকেল ঘুম দিয়ে সন্ধ্যার সময় তিথির ঘুম ভাঙল। গ্রাম জুড়ে ততক্ষণে গাঢ় অন্ধকার নেমেছে। রুমটা অন্ধকারে নিমজ্জিত। চোখ খুলে আশেপাশে এত অন্ধকার দেখে ভয় পেয়ে গেল। অভ্যন্তরীণ হিমরন্ধ্রে রন্ধ্রে কম্পন ধরিয়ে দিল। হাত পা নাড়াতে গিয়েও ব্যর্থ হলো। এতটা দুর্বল লাগছে যে চট করে বিছানা ছেড়ে উঠতে পারছে না। নিস্তেজ হয়ে পড়ে রইল। চোখ বন্ধ করতেই রুমের আলো জ্বলে উঠল। এতক্ষণে জমে থাকা শরীরের আস্তে আস্তে প্রাণ ফিরে এলো। ঘুম ভাঙল? সম্পদের কণ্ঠস্বর পেয়ে তিথি দুর্বলভাবে চোখ মেলল। চোখের সামনে চিন্তিত একটা মুখ আবিষ্কার করল। তার দিকে ঝুঁকে আছে। চোখের চাহনিতে এমন বিষণ্ণ একটা ভাব। সম্পদের কপালের চামড়া ফেটে বেরিয়ে আসছে বিন্দু বিন্দু ঘাম। ঘন ঘন শ্বাস ফেলছে, যার সবটাই তিথির শরীরে ছড়িয়ে পড়ছে। সে মাথাটা একটু সরিয়ে নিল, বলল, এত হাঁপিয়ে উঠেছেন কেন? কোথা থেকে আসলেন? আমার বাবাকে তো চেনই, জোর করে হাঁটতে নিয়ে গেছিল। গ্রামের সব মুরব্বীদের সাথে কথা বলতে বলতে হাঁপিয়ে উঠেছি। সারা বিকেল হাঁটতে হয়েছে, বাইরে প্রচুর গরম। আমি আর সহ্য করতে পারছিলাম না। বাবাকে চায়ের স্টলে রেখে
চলে এসেছি। তোমার শরীরের কি অবস্থা? একটু বেটার ফিল করছো? একটু না, অনেকটাই বেটার লাগছে। সম্পদ সোজা হয়ে দাঁড়ালো। চেহারা থেকে বিন্দু বিন্দু চিন্তার কালো ছায়াটা সরে গেল। এক হাতে কপালের ঘাম মুছে বলল, শাওয়ার নিয়ে নাও। আমি কাউকে দিয়ে খাবার পাঠাচ্ছি। জয়েন্ট ফ্যামিলি আমাদের। আমি চাইলেও সবসময় তোমার কাছাকাছি থাকতে পারবো না। বড়রা সবাই থাকবে। কাছাকাছি থাকতে বলিনি তো। তিথির উত্তরে সম্পদ ধাক্কার মতো খেলো। স্বভাবের দৃঢ়তায় সহজে ধাক্কাটা সামনে নিল। মেকি হেসে বলল, সেটাই, তুমি তো চাও না আমি কাছাকাছি থাকি, কিন্তু তোমার চাওয়াতে আমার কিছু আসে যায় না তিথি। আমি আমার নিয়মে চলি। ফ্রেশ হয়ে নাও। আপনি রেস্ট নিন, ক্লান্ত লাগছে। তিথি বিছানা ছেড়ে উঠে বসল। তৎক্ষণাৎ মাথার মধ্যে মৃদু পাক দিয়ে উঠল। সম্পদের চোখে পড়ার আগে নিজেকে সামনে নিল। শরীরের ভেতর বিষাদের এক ধারা স্রোত বয়ে গেল। অবসাদে ছেয়ে গেল দেহটা। সম্পদকে টের পেতে দিল না। আপনি অন্য সবার সাথে গিয়ে সময় কাটান, আমার জন্য খাবার রুমে আনতে হবে না। আমি ফ্রেশ হয়ে নিজেই বাইরে যাচ্ছি। রান্নাঘরে গিয়ে খেয়ে নেব। এত কথা না বলে আগে ফ্রেশ হয়ে নাও। তিথি, তোমাকে এখনও উইক লাগছে। ওয়াশরুমে হেঁটে যেতে পারবে নাকি আমি? না, আমি পারবো। মুহূর্তেই তিথি ভেতরে যেন অলৌকিক ক্ষমতার একটা দীপ্তি অনুভব করল। সম্পদের তোয়াক্কা না করে হেঁটে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়তেই চমকে গেল সে। উদ্বিগ্ন স্বরে প্রশ্ন ছুড়ল, কে? ড্রেস ভেতরে নেবে না? শাওয়ার শেষ করে কি পরবে? এতক্ষণ তিথি দরজা ধরে দাঁড়িয়েছিল। ড্রেসের কথা মনে পড়তেই নিজের মাথায় চাটি মারল। লজ্জিত মুখে দরজা খুলল। দেখল সম্পদ ড্রেস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড ঘাবড়ে গেল সে। সম্পদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেল না। পোশাকটা টেনে নিয়ে ফের দরজা বন্ধ করল। ভেজা চুল মুড়িয়ে নিঃশব্দে দরজা খুলল তিথি। রুমে উঁকি দিয়ে স্বস্তি পেল। সম্পদ রুমে নেই। সম্পদের সাথে কিছুটা দূরত্ব রেখে সর্বদা চলার চেষ্টা করছে সে। সম্পদের ভাবভঙ্গি হাবভাব দেখে সে শঙ্কিত। সম্পদ পুরুষ মানুষ। তার সাথে গভীর প্রণয়ে আবদ্ধ হওয়ার ইচ্ছা হওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সম্পদের ছেলে মানুষকে সে বাড়তে দিতে চায় না। সম্পদের আবেগ দিয়ে লালন করা উদ্ভিদ সে তরতাজা করে দিতে চায় না। দু একটা সুন্দর সুন্দর কথা বলে সম্পদের আবেগকে প্রশ্রয় দিতে চায় না। সম্পদ তার থেকে ভালো কাউকে ডিজার্ভ করে। তার মতো ব্যবহৃত একজন সম্পদের পাশে একদমই বেমানান। পুরুষ মানুষের মন ভালোবেসে কাছে টেনে কিছুদিন পর ছুঁড়ে ফেলতে দিতে কারোর বিন্দুমাত্র অনুশোচনা হয় না। সম্পদ এখন তাকে দায়িত্বের খাতিরে বা আবেগ থেকে গ্রহণ করতে পারে, কিন্তু বছর দুয়েক পর যদি তার মনে হয় সত্যি সে তিথি নামক মেয়েটার চেয়ে যোগ্য কাউকে ডিজার্ভ করে, তার চেয়ে সুলক্ষণা শিক্ষিতা সৌন্দর্যমণ্ডিত কোনো মেয়ে পেয়ে তাকে যদি দূরে ঠেলে দেওয়ার ইচ্ছা জাগে, সম্পদের যদি কখনো তার প্রতি সৃষ্ট হওয়া মুগ্ধতা কেটে যায়, গভীর রাতে তাকে জড়িয়ে ধরে যদি মনের মাঝে প্রশ্ন জাগে ঠিক এইভাবে অন্য কোনো পরপুরুষ মেয়েটাকে জড়িয়ে ধরেছিল, তখন যদি তার প্রতি ঘৃণা জন্মে, ঘৃণা জন্মানো অস্বাভাবিক কিছু নয়। একটা মানুষের প্রতি আরেকটা মানুষের মুগ্ধতা চিরদিন থাকে না। মানুষের মনটা আকাশের মতো ক্ষণে ক্ষণে রং পাল্টায়। ভাসমান মেঘের টুকরোর মতো, আষাঢ়ের মেঘ, শ্রাবণের মেঘ, বর্ষার মেঘের মতো কত মানুষের আবির্ভাব ঘটে এই মনের আকাশে। তবুও কি আকাশ এত এত মেঘের ভেলার ভিড়ে এক টুকরো মেঘকে সারা জীবন প্রাধান্য দিয়ে যাবে? হয়তো কেউ কেউ দেয়, আবার কেউ কেউ দেয় না। দীর্ঘশ্বাস ছাড়ল তিথি। মানুষের ধর্ম হচ্ছে কণার মতো, সর্বদাই অস্থির। এই অস্থির মন নিয়ে তবুও সে দ্বিতীয়বার কারোর প্রেমে পড়তে চায়, যে তার জীবনের বিভীষিকাময় কালো অধ্যায়গুলো চিরতরে মুছে দেবে। দ্বিতীয়বার সে কাউকে ভেঙে চুরে ভালোবাসতে চায়, কিন্তু সে এতদিন বুঝতে পেরেছে প্রথমবার আঘাত পাওয়ার পর দ্বিতীয় কারোর প্রেমে পড়া সহজ নয়,
খুব কঠিন একটা কাজ। জীবনে প্রথমবার সে কাউকে সমস্ত অন্তর দিয়ে হৃদয় বিশ্বাস করেছিল, অথচ কত বড় ধোঁকা খেল। প্রথমবার আঘাত পাওয়ার সাথে সাথে তার ভেতরের মুগ্ধ হওয়ার অনুভূতি, আশ্চর্য হওয়ার অনুভূতি, কারোর প্রেমে পড়ার অনুভূতি, সব অনুভূতি পচে গলে মরে গেছে। তার মরে যাওয়া নিষ্প্রাণ অনুভূতির বাগানে কেউ দ্বিতীয়বার ফুল ফোটাতে সক্ষম হবে? তিথিমা! ভারী কি কণ্ঠ শুনে তিথি দরজার পানে তাকালো। সম্পদের মাকে দেখে মুখের হাসি ফুটে উঠল। এই মানুষটাকে অল্প দিনে পরিচয় ভীষণ পছন্দ করে ফেলেছে সে। ভেতরে আসুন মা। সাজেদা বেগম রুমে ঢুকলেন, তার হাতে খাবারের প্লেটটা টেবিলের ওপর নামিয়ে রেখে তিথির দিকে এগিয়ে গেলেন। তিথি হাস্যোজ্জ্বল মুখে শুধালেন, কেমন আছেন মা? আমি ভালো। তোমার শরীর কেমন এখন? মাথা ব্যথা কমেছে? এখন ঠিক আছে। গাড়িতে উঠলে মরার মতো হয়ে যায়। আসার পথে আরও খারাপ অবস্থা হয়েছিল। কতবার যে বমি করেছি। সাজেদা বেগম জুহুরির চোখে তিথিকে পরখ করলেন। তিথির স্বাস্থ্য আগে থেকে একটু ভালো মনে হচ্ছে। মোটা না হলেও চেহারায় আলাদা একটা উজ্জ্বলতা ফুটে উঠেছে। মুখের দিকে তাকালে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো অবস্থা। তার গায়ের রং এত উজ্জ্বল ছিল না। তাছাড়া চেহারায় আলাদা এক মাধুর্য জেগে উঠেছে, যেটা কেবলমাত্র মাতৃত্বকালীন সময় মেয়েদের চেহারায় ফুটে ওঠে। তিনি মনে মনে ক্ষীণ সন্দেহ প্রকাশ করলেন, কিন্তু এ ব্যাপারে তিথিকে কিছু জিজ্ঞেস করলেন না। হাসি মুখে তিথিকে বিছানায় বসিয়ে দিলেন। খাবারের প্লেট আনতে তিথি আড়ষ্ট স্বরে বলল, ড্রয়িং রুমে গিয়েই খেয়ে নিতাম আমি। এত কষ্ট করলেন কেন আপনি? তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। স্নেহা মারিয়া রান্নাঘরে রয়েছে, দেখে কি করে। ঠিক আছে, আমি খাওয়া শেষ করে আসছি। সাজেদা বেগম তিথির মাথায় হাত রাখলেন। তিথির চুলের পানিতে বিছানা ভিজে যাচ্ছিল। তিনি পাশ থেকে টাওয়েল হাতে নিয়ে মুছতে লাগলেন। মমতা মাখিয়ে বললেন, অবলায় গোসল করেছ, এবার চুল ভিজে রেখেছ, অসুস্থ হওয়ার ফোন দিয়ে আসছ? বহুদিন পর তিথি খিলখিল করে হেসে ফেলল। শাশুড়ির প্রতি ভীষণ কৃতজ্ঞতা অনুভব করল। তার শাশুড়ি মা সেই যুগের মেয়ে। 1988 বন্যায় যে বছর মাঠ ঘাট প্লাবিত হয়ে গেছিল, জনজীবন নেমে এসেছিল ঘোর বিপদ আর বিপর্যয়, সেই বছর তিনি 3টে লেটার মার্ক নিয়ে ম্যাট্রিক পাস করেছিলেন। অনেক মেধাবী হওয়ার পরও তাকে আর পড়ানো যায়নি। ম্যাট্রিক পাসের কিছুদিন পরেই তিনি সম্পদের বাবার সাথে প্রণয়নে জড়িয়ে পড়েন। দ্রুত বিয়েও করে ফেললেন। এই মমতাময়ী শিশুসুলভ মনের অধিকারী মানুষটাকে তিথি ভীষণ মান্য করে। এবার খাবার খেয়ে নাও। তিথি সাজেদা বেগমের দিকে ঘুরে বসল। স্মিত হেসে বলল, আপনি খেয়েছেন মা? আমাদের সবার খাওয়া শেষ। তুমি খাবার শেষ করে বাইরে এসো। সবাই তোমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে গেছে। স্নেহা কতবার রুম থেকে ঘুরে গেছে। আসছি আমি। সাজেদা বেগম মাথা নেড়ে রুম থেকে বের হলেন। তিথি খাবার প্লেট হাতে বিছানায় বসল। প্লেটে চারপাশে হরেক রকমের ভর্তা। এর সবগুলো সম্পদের পছন্দের। এতগুলো দিন সম্পদের সাথে একত্রে থেকে তার পছন্দ অপছন্দ সম্পর্কে আংশিক ধারণা হয়েছে। ছোট করে ভাতের লোকমা করে তিথি মুখে পড়ল। মুখের খাবারটুকু পাকস্থলিতে পৌঁছানোর আগেই সম্পদ চোরের মতো রুমে ঢুকল। দরজাটা ভিড়িয়ে দিয়ে অতি সন্তর্পণে পা ফেলে এগিয়ে এলো। তিথি অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এভাবে চোরের মতো হাঁটছেন কেন? সম্পদের ভেতর কোনো চঞ্চলতা কাজ করল না। তিথির কাছাকাছি এসে সে থেমে গেল। পাশ থেকে পানির গ্লাসটা তুলে ঢকঢক করে পানি পান করল। শূন্য গ্লাসটা পূর্বের জায়গায় নামিয়ে রেখে বলল, তোমার খাওয়া কত দূর? এই তো শুরু করেছি। সম্পদ কিছু না বলে বিছানার এক পাশে বসে পড়ল। তিথি কিছুক্ষণ সময় নিল, তারপর মিনমিন করে বলল, আপনি খেয়েছেন? সম্পদ যেন এই প্রশ্নের অপেক্ষা করছিল। এক লাফে তিথির মুখোমুখি এসে বসল। নিজের হাতটা একটু গুটিয়ে নিয়ে বলল, খেয়েছিলাম, কিন্তু এরপর অনেকটা সময় অতিবাহিত হয়েছে, অনেক কিছু ঘটে গেছে। এখন ক্ষুধায় পাকস্থলীর অস্তিত্ব টের পাচ্ছি না।
তুমি কি তোমার খাবারটা শেয়ার করতে ইচ্ছুক? তিথি কয়েক সেকেন্ড বিস্ময় নিয়ে চেয়ে রইল। সম্পদের কপালের পাশের ক্ষত শুকিয়ে গেছে, কিন্তু ডাকটা এখনো জলজল করছে। চোখ সরিয়ে মাথা নিচু করল সে। শুটকি ভর্তা দিয়ে ভাতের লোকমা করে সম্পদের দিকে বাড়িয়ে দিল। সম্পদ মুখে খাবার নেওয়ার সময় পূর্বের মতো তিথির উদ্দীপিত অনভিজ্ঞতা আবিষ্কার করল। তিথি ঠিকমতো মুখে খাবার পুরে দিতে পারে না। ঠোঁট সহ আশেপাশের খাবারের কোণা লেগে যায়। তবুও সে হাজার বছর এই মেয়েটার আনাড়ি হাত দিয়ে খাবার খেতে চায়। আপনি এখানে এসেছেন, কেউ কিছু মনে করবে না? আপনি নিজে কিন্তু বলেছিলেন জয়েন্ট ফ্যামিলি। খাওয়ার ফাঁকে ফাঁকে সম্পদ টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করছিল। মুখ মুছে সে বলল, কেউ জানে না। জানে না মানে? স্নেহাকে বলেছি আমি মাসুমদের সাথে দেখা করতে যাচ্ছি, রাতে ফিরব, কিন্তু যাইনি। সবার অগোচরে এক ফাঁকে রুমে ঢুকে পড়েছি। মাসুদকে? মাসুদ আমার ছোটবেলার বন্ধু, কাল দেখা করব ওর সাথে। তিথি ছোট করে ওহ বলল। গ্রামে আসার পর থেকে তার বাবা মায়ের কথা মনে পড়ছে, ফুপির কথা মনে পড়ছে, কিন্তু সম্পদ তাদের বাড়িতে যাবে কি না বা তাকে যেতে দেবে কি না সেটা নিয়ে চিন্তা হচ্ছে। সম্পদকে সরাসরি জিজ্ঞেস করবে কি না তা নিয়েও দ্বিধায় ভুগছে। দীর্ঘক্ষণ যুদ্ধ করে তিথি মাথা নিচু স্বরে বলল, শুনছেন? ছোট্ট একটা শব্দ, অথচ তাতে সম্পদের বুকের ভেতর প্রবল ধাক্কা খেল। হৃৎপিণ্ডে তীব্র বেগে কিছু একটা ছুটে চলল। মুখের খাবারটুকু কোনো রকমে ঢোক গিলে সে উঠে দাঁড়ালো। যত দ্রুত সম্ভব তিথির সামনে থেকে সরে পড়া দরকার। মাঝরাত, অন্ধকারে রাতের নির্জীবতা বিদ্যমান। দক্ষিণের জানলা দিয়ে বাতাস প্রবেশ করছে, গ্রামের শীতল বাতাস শরীরে কিছুটা কাঁপুনি সৃষ্টি করছে। ভেতরে এক ধরনের অস্থিরতা নিয়ে তিথি ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম আসছে না। আপাতত সে নতুন এক ভোরের জন্য অপেক্ষা করছে। সম্পদের পাশে স্থির হয়ে রয়েছে সে। ভেতরটা জ্বরগ্রস্তের মতো কাঁপছে। কেমন অস্বস্তিকর অবস্থা। অস্থিরতা নিয়ে ভোরের পাখির অবিশ্রান্ত প্রহর ঘোষণার অপেক্ষায় রয়েছে সে। সম্পদ ক্রমাগত নড়াচড়া করে যাচ্ছে। এমন অস্থির একজনের পাশে মরা কাঠের মতো ঘুমানোর ভান করে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে তিথি। মনে হচ্ছে যুগের পর যুগ সে অভিনয় করে যাচ্ছে। ভেতরে চেপে রাখা উৎকণ্ঠা এক সময় প্রবল বিরক্তিতে রূপ নিল। আর সহ্য করতে পারল না। এক লাফে বিছানায় উঠে বসল। বিরক্ত নিয়ে প্রশ্ন করল, এত নড়াচড়া করছেন কেন আপনি? ঘুমোতে পাচ্ছি না তো। আবছা অন্ধকারে সম্পদ ধপ করে চোখ খুলল। সে জেগেছিল। দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, তুমি ঘুমোতে পারছ না কেন? পাশে কেউ এভাবে অবিরত নড়াচড়া করলে ঘুমোবো কী করে? আমি উঠে যাচ্ছি, তুমি ঘুমানোর চেষ্টা করো। তিথি চুপসানো স্বরে বলল, উঠে কোথায় যাবেন? কোথাও না, রুমেই হাঁটাহাঁটি করব। তুমি ঘুমাও। সম্পদ গা থেকে কম্বল সরিয়ে ফেলল। তিথি কিছুক্ষণ সম্পদের মুখপানে চেয়ে রইল। সম্পদ বিছানা ছেড়ে ওঠার বন্দোবস্ত করতেই সে উৎকণ্ঠিত স্বরে বলল, ঘুম আসছে না কেন আপনার? কিছু হয়েছে? কোনো ব্যাপার নিয়ে চিন্তিত? সম্পদ পূর্বের মতো দেহটা বিছানায় মেলে দিল। তিথির মুখশ্রীর দিকে তাকালো। বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না। মৌনতা ভেঙে বলল, আমার বোধহয় জ্বর আসছে। তিথির উৎকণ্ঠা দ্রুত সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল। উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল, সে কি, জ্বর এসেছে? চিন্তিত মুখে সে সম্পদের দিকে এগিয়ে গেল। শশব্যস্ত হয়ে শীতল হাতটা কপালে ছুঁয়ে রাখল কিছুক্ষণ। তারপর বিস্মিত কণ্ঠে বলল, জ্বর নেই তো। তিথির হাত ঠেলে সম্পদ উঠে দাঁড়ালো। অহেতুক হাসার চেষ্টা করে বলল, জ্বর আসতে যাবে কোন যুক্তিতে? এমনি মজা করলাম, তুমি ঘুমিয়ে পড়ো। তিথির উত্তরের অপেক্ষা না করে দ্রুত লম্বা বারান্দার দিকে এগোলো। বারান্দার পশ্চিমে কিনারা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল সে। বাইরে হু হু বাতাস বইছে। বাতাসের তালে তালে গাছের পাতা দুলে যাচ্ছে। বারান্দার এক পাশ দিয়ে সামনের বিস্তীর্ণ খোলা ধানক্ষেত চোখে পড়ে। ধানের সবুজ পাতা
অন্ধকারের হার মানিয়ে জ্বলজ্বল করছে। সেদিকে দীর্ঘক্ষণ চেয়ে থাকতে থাকতে সম্পদ বুক ভরে জ্বলুনি অনুভব করল। কেমন একরাশ শূন্যতা ছড়িয়ে পড়ল সমস্ত দেহ জুড়ে। ধরা গলায় ফিসফিসিয়ে বলে উঠল, আমার হৃদয়ের ভীষণ জ্বর, চূর্ণ বিচূর্ণ করা হাড় কাঁপানো জ্বর। অথচ তুমি টের পেলে না। তুমি বরাবরের মতো কাছাকাছি এলে, চিন্তিত হলে, কিছুক্ষণ ইতি উতি করে কপালে হাত রাখলে, কিয়ক্ষণ মৌন রইলে, অতঃপর কপাল কুঁচকে বললে, জ্বর নেই তো? কত সহজে তুমি বলে দিলে জ্বর নেই। আমি অসুস্থ নই, শরীরে নিরুত্তাপ তুমি ঠিকই টের পাও। তাহলে হৃদয়ের তাপ কেন টের পাও না? ছলকে পড়া রক্তের উষ্ণতা কেন ছুঁতে পারো না? তুমি যখন 4 আঙ্গুল দিয়ে কপালে স্পর্শ করলে আমার হৃদয়ের কাঁপুনি যে দ্বিগুণ হইল তা বোধগম্য হয়নি? আমার হৃদয়টা জ্বলে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে, সকল প্রকার ওষুধ ব্যর্থ হচ্ছে। পোড়া ক্ষত নির্মূলের সকল ফর্মুলা যে তোমার হাতে। তুমি বারবার বলতে তোমার ঘ্রাণশক্তি প্রখর। তাহলে হৃদয় পোড়ার গন্ধ কেন পাও না? কেন আমার অসুস্থ হৃদয়ের ক্ষত ছুঁয়ে দেখো না? আমার দীর্ঘশ্বাসগুলো বাতাসে মিশে যে কটু গন্ধ ছড়ায় তা পঞ্চেন্দ্রিয় জানান দেয় না? দিলে দিব্যি সেই বাতাসে ফুসফুস ভরো কী করে? একবার কি আমার অসুস্থ হৃদয়ের কথা মনে পড়ে না? আমার তোলপাড় করা হৃদয়ের জ্বর তোমার হৃদয়ে একটুও উত্তাপ সৃষ্টি করে না? নাকি তুমি সত্যি সত্যি কখনো আমার জ্বরের উত্তাপ টের পাও না? তিথি, তুমি হৃদয় অবধি কেন পৌঁছাতে পারো না বলো তো? হৃদয়ের জ্বর মাপার থার্মোমিটার তুমি কবে আবিষ্কার করবে? কাছাকাছি কোথাও বাদুড়ের পাখনা ঝাঁটানির শব্দ ভেসে এলো। সম্পদের ঘোর কাটল। বুঝতে পারল অনিশ্চয়তা ভরা এক রাত দ্রুত শেষ হতে যাচ্ছে, নতুন এক ভোরের সূচনা হতে যাচ্ছে। এই ভোরটা কি রোজগারের মতো হবে, নাকি তিথি তার প্রতি একটু অনুরাগ প্রকাশ করবে তা সে জানে না। তিথি তাকে যতই অবজ্ঞা করুক, তবুও সে মেয়েটার প্রতি নির্ভৃত আসক্তিতে মোহাচ্ছন্ন। এক হাতে মাথা চুল ঠিক করল সে, পরনের টি শার্ট টেনে টুনে রুমে ঢুকল। বিছানার দিকে এগিয়ে গিয়ে দেখল তিথি ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে। কতটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সম্পদের প্রচণ্ড রকম হিংসা হলো তিথির ওপর, তিথির ঘুমের ওপর। তার ঘুম কেড়ে নিয়ে তার নির্ঘুম রাত্রিযাপনের একমাত্র কারণ হয়ে কত নিশ্চিন্তে ঘুমোচ্ছে মেয়েটা। তপ্ত শ্বাস ছেড়ে সে তিথির পাশে শুয়ে পড়ল। বাকি রাতটুকু ঘুমোনো প্রয়োজন, না হলে ভোরবেলা মাথা ভার লাগবে। ডান কাত হয়ে দৃষ্টিটা তিথির আবছা মুখের দিকে ন্যস্ত করল। একটু পর হাত বাড়িয়ে দিল তিথির পানে। তিথির মেলে রাখা বাম হাতটা স্পর্শ করে চোখ বন্ধ করল। চোখ বন্ধ করেও সম্পদ স্বস্তি পেল না। ছলকে পড়া রক্তের ঢেউ থামল না। চোখ খুলে তিথির দিকে তাকালো। তিথি আর তার মাঝে বেশ খানিকটা দূরত্ব। এই দূরত্বটুকু সম্পদের বিন্দু দৃশ্য করতে চায়, তার চেয়েও কম। তিথির হাতটা শক্ত করে চেপে ধরে সে একটু কাছে ঘেঁষে এলো। সূর্য পশ্চিম আকাশ হেলে পড়েছে অনেক আগে। ভ্যাপসা গরমে মধ্যাহ্ন পেরিয়ে গেছে। রোদের ঝলকানি কোমল ও নরম হয়েছে। ফুরফুরে হাওয়া গাছের পাতাগুলো দুলছে দুলছে দুপাশের ঝাউবন। স্নিগ্ধ হাওয়ায় শাড়ির আঁচল উড়ে চলেছে নতুন দিগন্তে। তিথি দুহাতে সেটা আঁকড়ে ধরে মাটির রাস্তা ধরে হেঁটে চলেছে। মুখে তার অপার হাসি, চোখ দুটো খুশিতে চকচক করছে। সেই চিরপরিচিত চেনা রাস্তায় হাঁটতে গিয়ে পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। সুখ স্মৃতি, দুঃখ স্মৃতি, কিন্তু সব স্মৃতি মূল্যবান। স্মৃতি মানে মানুষের গহনে চিনচিনে সুখ ব্যথা। গ্রামের মাটির চিকন রাস্তা, এদিক দিয়ে গাড়ি চলে না। তিথি হাঁটার গতি বাড়িয়ে দিল। শেষ বিকেলের অপরূপ সৌন্দর্য মানসিক প্রশান্তি বয়ে আনছে। হঠাৎ বিমোহিত প্রকৃতি ছাপিয়ে কিন্নর
একটা কণ্ঠ কানে ভেসে এলো। মনোসংযোগে ব্যাঘাত ঘটল তিথির। দাঁড়িয়ে পড়ল সে, পেছন ঘুরে বলল, কিছু বলছিলেন? বাসার কাছাকাছি এসে শরীরে কি ভর করলো তোমার? হুট করে হাঁটার গতিবেগ এত বেড়ে গেল কেন? চোখ সরু করে তিথি সম্পদের দিকে তাকালো। সম্পদ তার থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে। তার হাতে বড়সড় এক লাগেজ। লাগেজটা বয়ে নিয়ে আসতে যে তার কষ্ট হচ্ছে সেটা স্পষ্ট, কিন্তু তিথি কোনো সমবেদনা অনুভব করল না, কারণ এই লাগেজের অর্ধেকের বেশি কাপড় চোপড় জিনিসপত্র সম্পদের নিজের। সম্পদ যখন ব্যাগ গুছিয়েছিল সে রীতিমতো টাসকি খেয়ে গেছে, কিন্তু কিছু বলে সুবিধা করতে পারেনি। সম্পদ কাছাকাছি এসে দাঁড়াতে সে বলল, আমি তো স্বাভাবিক গতিতেই হাঁটছি। এটা তোমার স্বাভাবিক গতি মনে হয়? হাওয়ার উপর ভর দিয়ে উড়ে চলেছ। আমি দৌড়ে তোমার নাগাল পাচ্ছিলাম না। তিথি মৃদু হাসল। সম্পদের মাথার চুলগুলো ওপর দিকে ঠেলে রাখা, ফলস্বরূপ কপাল উন্মুক্ত। কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে। তিথির দৃষ্টি সরিয়ে বলল, লাগেজ আমি নেব? হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছল সম্পদ। ফোঁস করে শ্বাস ফেলে বলল, তুমি ভাবলে কি করে তোমায় দিয়ে লাগেজ টানাবো? পৃথিবীতে কিছু কাজ সৃষ্টি হয়েছে শুধুমাত্র স্বামীদের জন্য। তুমি শুধু আস্তে হাঁটো। আপনি সামনে হাঁটুন, তাহলে আমি পেছন পেছন যাচ্ছি। পাশাপাশি চলো তিথি। সম্পদের কথায় তিথি কিঞ্চিত লজ্জিত হলো। সম্পদ হাঁটা শুরু করতেই মাথা নিচু করে সে তার পাশাপাশি হাঁটা ধরল। গ্রামের রাস্তা ধরে দু একজন বাজার যাচ্ছে, তারা আর চোখে তাকিয়ে রয়েছে। মধ্যবয়স্ক এক লোককে তিথি সালাম দিল। তার দেখা দেখে সম্পদও সালাম দিল। কুশলাদি জিজ্ঞাসা করে আবার হাঁটা শুরু করল। কিছুদূর গিয়ে ডান দিকে বাঁক নিতেই তিথি নিজের বাড়ি চোখে পড়ল। উত্তেজনায় চোখ ঝাপসা হয়ে এলো তার। একটু আগে বলা সম্পদের কথা মনে রইল না। সম্পদকে পেছন ফেলে প্রায় দৌড়ে বাড়িতে ঢুকে গেল। বাড়ির ছোট উঠানে লাগেজ নামিয়ে রেখে সম্পদ হাঁপাতে লাগলো। বয়স্ক এক মহিলা প্লাস্টিকের চেয়ার এনে দিল। এই মানুষটাকে সম্পদ চেনে, তিথির ফুপি। সে সালাম দিয়ে চেয়ারে বসে পড়ল। আরেকটা চেয়ার বসে পড়লেন উনি। স্মিত হেসে বললেন, কেমন আছো বাবাজি? ভালো ফুপি, আপনি কেমন আছেন? আছি কোনো রকম। ছুটি কতদিনের তোমার বাবাজি? বেশি দিন হাতে নেই। আমাদের বাড়িতে কয়েকদিন থাকা হয়েছে। আপনার স্কুল কেমন কাটছে? আর স্কুলের কথা বলো না, বাচ্চা কাচ্চা পড়াতে পড়াতে মাথা নষ্ট হয়ে গেছে। কবে জানি পাগল হয়ে যায়। গ্রামের বাচ্চাগুলো এত দুষ্টু। ওই দিন চতুর্থ শ্রেণীর ক্লাস নিচ্ছি, আচমকা চেঁচামেচি আওয়াজ পাই। গিয়ে দেখি ক্লাস 1-এর একটা বাচ্চা কান্নাকাটি শুরু করেছে। সাথে বাচ্চার মাও চিল্লাফাল্লা শুরু করেছে। জাহিদ ছেলেটার ক্লাস চলছিল। অল্প বয়স্ক ছেলেটা কয়েক মাস হলো চাকরিতে জয়েন করেছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে জাহিদ, এত চেঁচামেচি কেন? জাহিদ উত্তর দিল না, চুপসানো মুখ করে দাঁড়িয়ে রইল। ফার্স্ট বেঞ্চে বসা বাচ্চা ছেলেটা কটমট করে জাহিদের দিকে তাকালো, চেঁচিয়ে বলে উঠল, এই হারামজাদা আমাকে মারছে। ভাবো একবার, বাচ্চা কাচ্চা পড়ানো কী যে ঝামেলা। সব সময় আতঙ্কে থাকে, কখন কি বলে ফেলে। গ্রামের বাচ্চা কাচ্চা, বোঝোই তো। মানসিক রোগী হয়ে যাচ্ছি দিন দিন। সম্পদ প্রত্যুত্তর বলার মতো কিছু পেল না। তবদা মেরে বসে রইল। চোখ দুটো হন্যে হয়ে তিথিকে খুঁজে চলেছে। মনের আকাশে আশঙ্কার মেঘ দানা বাঁধছে। তিথি ফুপি সম্পর্কে আগে থেকেই তাকে সতর্ক করেছিল। বাচ্চা কাচ্চা পড়াতে পড়াতে ফুপি কেমন যেন হয়ে গেছে। আর বেশি দিন তার কর্মজীবন নেই, রিটায়ার্ডের সময় হয়ে গেছে। সাথে মস্তিষ্কের কিছু গুরুত্বপূর্ণ সেল রিটায়ার্ড নিচ্ছে, যেটা সম্পদ খুব ভালো করেই টের পাচ্ছে। ফুপি সামনে থেকে দ্রুত সরে পড়া দরকার, না হলে কি না কি বলে ফেলবে। টিন শেড বিল্ডিংয়ের একবারের কর্নারের দিকের রুমটাতে সম্পদের বর্তমান অবস্থান হয়েছে। ইতিমধ্যে ফ্রেশ হয়ে নিয়েছে সে।
উদ্বিগ্ন হয়ে রুমের দরজার দিকে চেয়ে রয়েছে। ভেতরে কেমন চাপা অস্থিরতা কাজ করছে তার। এই বাড়িতে নতুন সে, আজ দিয়ে তৃতীয়বারের মতো আসা এবং দীর্ঘ একটা সময় অবস্থান করা। সে মোটামুটি ইন্ট্রোভার্ট একটা ছেলে, সবার সাথে হাসি মাখিয়ে কথা বলতে পারে না, শুধু তিথি ব্যতিক্রম। একমাত্র এই একটি মেয়ের কাছে তার সব গোপন কথা, সব রহস্য, সব দুঃখবোধ, সব ব্যর্থতা জমিয়ে রাখতে দ্বিধাবোধ করে না। স্থির হয়ে সে বিছানায় এসে বসল। বিছানায় কফি কালারের ঝকঝকে বেডশিট বেছানো, দেখে বোঝা যাচ্ছে আজ প্রথম ব্যবহার করা হয়েছে। সে চোখের মনি ঘুরিয়ে সম্পূর্ণ রুমে নজর বুলাল। রুমের আসবাবপত্র তেমন নেই, কিন্তু ছিমছাম সুন্দর করে গুছিয়ে রাখা। সবচেয়ে বড় কথা, রুমে অ্যাটাচ বাথরুম আছে। তাছাড়া রুমের হাওয়াও পরিষ্কার। সে বুক ভরে শ্বাস নিতে পারছে। ঘড়ির কাঁটা 11টার ঘর ছুঁই ছুঁই। গ্রামে রাত 11টা মানে গভীর রাত। ইতিমধ্যে সমস্ত গ্রাম নিশ্চুপ হয়ে গেছে। বাতাস শীতল হয়ে উঠেছে ধীরে ধীরে। দূর দূরান্ত থেকে দু একটা রাত জাগা পাখির ডাক শোনা যাচ্ছে। নিস্তব্ধতায় ঢেকে যাচ্ছে রাত। তবুও তিথির ফেরার নাম নেই। সম্পদ হাঁসফাঁস করতে করতে ফোনটা হাতে নিল। কল দিতে গিয়ে শেষ মুহূর্তে ভাবনা পাল্টালো। মেসেজ অপশনে গিয়ে বাংলায় লিখল, কই তুমি, রুমে এসো। মেসেজ পাঠিয়ে পায়চারি শুরু করলো। বারবার স্ক্রিনের দিকে তাকালো তিথির উত্তরের আশায়। দরজার উপাশে ধূপধাপ পা ফেলার শব্দে চমকেও গেল সে। এত সহজে তিথি চলে এলো? এক লাফে বিছানায় গিয়ে সুবোধ বালকের মতো বসে পড়ল সে। তার অস্থিরতা যেন তিথি টের না পায়। খুশি মনে দরজার দিকে তাকাতে চক্ষু ছানা বড়া। দরজা দিয়ে রুমে ঢুকলো তিথির কাজিন রিফাত নামের একটা ছেলে। অল্প বয়সের বিচ্ছু একটা ছেলে। সম্পদ যেটুকু ছেলেটাকে চিনেছে তাতে যথেষ্ট বিরক্ত এবং আতঙ্কিত। সে বিষয় নিয়ে জিজ্ঞেস করল, এত রাতে তুমি এখানে কি করছো রিফাত? রিফাত এগিয়ে এলো, জল জল চোখে তাকিয়ে বলল, আপনিই তো আসতে বললেন দুলাভাই। আমি তোমাকে আসতে বলেছি? কখন? রিফাত পেছনে লুকিয়ে রাখা ডান হাতটা সামনে আনলো। হাতের মোবাইলটা উঁচু করে ধরতেই সম্পদ ছো মেরে ফোনটা নেওয়ার চেষ্টা করলো, পারল না। বিস্ময় নিয়ে ফের বলল, তিথির ফোন তোমার কাছে কেন? আমি গেম খেলছি। আপু বলেছে যতক্ষণ খুশি ফোন রাখতে পারি। খুব ভালো, চমৎকার, অতি উত্তম। তুমি কোন ক্লাসে পড়ো যেন? কয়েক মাস পর ক্লাস 5-এ উঠব দুলাভাই। সম্পদ হতাশ চোখে তাকালো। তিথির ছোট কাকু ইউরোপের কোনো এক কান্ট্রিতে থাকে, তা সঠিক জানা নেই। তিনি বিদেশ গিয়ে কতটা আপডেট হয়েছেন তা সম্পদ জানে না, কিন্তু তার বিদেশ যাওয়ার দরুন বাচ্চা ছেলে যে স্মার্টফোনে সব শিখে গেছে সেটা বুঝতে অসুবিধা হলো না। সে গম্ভীর সুরে বলল, রিফাত, আমাকে দুলাভাই বলে ডাকবে না, শুধু ভাইয়া বলবে, কেমন? ঠিক আছে দুলাভাই। তোমার আম্মুর ফোনে গেম খেলবে না, তিথি আপুর ফোনেও না। বাচ্চাদের জন্য ফোন নিষিদ্ধ, মনে থাকবে? এখন যাও তাহলে। রিফাত হাসি মুখে প্রস্থান করতে সম্পদের চেহারায় মলিনতার ছাপ ফুটে উঠল। তিথি কি তাকে ভুলে গেছে? এভাবে দূরে দূরে রয়েছে, একটু খবর নিতে আসে না, দেখা যাচ্ছে না। অসহায় চোখের মুখে সে বিছানায় শুয়ে পড়ল। সারা দিনের ক্লান্তি নিয়ে বিছানায় শুয়ে পড়ার সাথে সাথে সম্পদের চোখের পাতা ভারী হয়ে এলো। মেয়েলি স্বরে চিৎকারের শব্দে সম্পদের ঘুম ছুটে গেল। বুকের ভেতর আটকে উঠল। অভ্যাসবশত দ্রুত বিছানায় হাতড়ে চমকে গেল। বিছানা খালি, তিথি নেই। মস্তিষ্ক সতর্ক হতে বুঝতে পারল ওয়াশরুম থেকে মৃদু চিৎকার ভেসে আসছে। ওয়াশরুমের দরজা হাট করে রাখা, সরু পথ দিয়ে লাল বাল্বের আলো আসছে। সম্পদ তিথির নাম ধরে ডাক দিল। হন্তদন্ত হয়ে ওয়াশরুমের দিকে এগোলো। দরজা ধাক্কা দিয়ে সরাতে বুকের ভেতর ধক করে উঠল। তিথি দেওয়ালে হেলান দিয়ে পিঠ বাঁকিয়ে দাঁড়িয়ে আছে। নিচে সম্পূর্ণ মেঝেতে রক্তের ছড়াছড়ি। সম্পদ তোতলানো সুরে বলল, এত ব্লাড কোথা থেকে আসলো? তিথির মুখ দিয়ে চিচির মতো একটা শব্দ বের হলো। মুখে
যন্ত্রণার ছাপ গভীরভাবে ফুটে উঠেছে। সম্পদ দ্রুত এগিয়ে গিয়ে তাকে দু হাতে আগলে নিল। তিথি নেতিয়ে পড়ল তার বুকের উপর। দাঁত চেপে কিছু একটা বলার চেষ্টা করলো। সম্পদ বুঝতে সক্ষম হলো না। তিথির পায়ের দিকে তাকাতে মাথা চক্কর দিয়ে উঠল। দু পায়ের পাতা দিয়ে রক্তের ধারা। শরীর কেঁপে উঠল সম্পদের। বিচলিত কণ্ঠে শুধালো, তিথি কি হয়েছে? তুমি ঠিক আছো? তিথি মাথা নেড়ে না বোধক সম্বোধন করল। তার শরীর ক্রমশই ঠান্ডা হয়ে আসছে। দ্রুত সম্পদ পাচা কোলে করে তাকে বিছানায় শুয়ে দিল। রুমের লাইট অন করে তিথির কাছে এগিয়ে গেল। তিথির আতঙ্কে জমে থাকা মুখটাতে রাজ্যের ভয়। পেট চেপে ধরে ব্যথায় কুকিয়ে উঠছে। সম্পদের চোখে মুখে দিশেহারা ভাব। সব কিছু তার ভয়ানক কোনো দুঃস্বপ্ন মনে হচ্ছে। নিজেকে উদ্ভ্রান্ত মনে হচ্ছে। কাঁপা কাঁপা হাতে পায়ের নিচের কাঁথাটা এনে তিথির গায়ে জড়িয়ে দিল। মাথায় হাত বুলিয়ে কম্পিত স্বরে বলল, তিথি কি হয়েছে? কোথায় কষ্ট হয় বলো আমায়? পেট ব্যথা করে? আমার মাকে বা ফুপিকে ডাকুন সম্পদ। তিথির ভাঙা ভাঙা কণ্ঠে উত্তর কানে যেতেই সম্পদ তার চোখ মুখে হাত বুলালো, যেন ব্যথা মুছে দেওয়ার ব্যর্থ চেষ্টা। কিয়ৎক্ষণ পরে সব ব্যস্ত হয়ে বলল, আমি এক্ষুনি ডেকে আনছি বলে সে দৌড়ে দরজা খুলে বাইরে বের হয়। ভোরের আলো ফুটেছে অনেক আগে। ঝলমলে রোদ নৃত্য করছে এ ধারায়। রাতের প্রকৃতির বেপরোয়া ভাব থিতিয়ে এসেছে। প্রকৃতিতে কেমন প্রেম প্রেম ভাব। ক্লিনিকের বারান্দায় হাত ছড়িয়ে বুকে ভরে শ্বাস নিল সম্পদ। এতক্ষণ চেপে রাখা দুশ্চিন্তাগুলো মুক্ত করে দিল। অবশেষে অস্থির অবস্থা থেকে কিছুটা নিষ্কৃতি মিলল। তিথি এখন একটু সুস্থ। চোখের দৃষ্টি চারপাশে ঘুরপাক খেতে লাগলো তার। বারান্দার নিচ দিয়ে গোটা চারেক কাঁঠাল গাছের চারা দেখা যাচ্ছে। চারাগুলো মরণ দশা। দেখে বোঝা যাচ্ছে চারাগুলোতে কখনো পানি দেওয়া হয় না। তবু কঠিন রসকসহীন মাটির বুককে শীর্ণ পাংশুটে গাছগুলো বেঁচে থাকার লড়াই করে যাচ্ছে। শুষ্ক বৃক্ষ কলঙ্ক বশেষ গাছগুলো ধরনীর একটু কৃপার অপেক্ষা করছে হয়তো। সম্পদ হাসল। তার জীবনে এতটা শুষ্কতা নেই। তিথি যতদিন তার পাশে আছে, কাছাকাছি আসে, তার জীবনে কোনো শুষ্কতা ঠাঁই পাবে না। তার হাস্যমুখখানি যতক্ষণ সে দেখতে পাবে ততটা সময় তার কাছে স্পেশাল, খুবই স্পেশাল। সম্পদ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। তিথির বাবা তারিকুল ইসলাম। সম্পদ তার দিকে এগিয়ে আসলো। নিজেকে একটু ঠিকঠাক করে বলল, হ্যাঁ বাবা বলুন। তারিকুল ইসলাম হাতের রিপোর্টটা সম্পদের দিকে বাড়িয়ে দিল। ভারিক্কি কণ্ঠে বলল, রিপোর্ট হাতে পেয়েছি, ডাক্তারের সাথে কথা বলতে হবে। আমি যাচ্ছি বাবা। ঠিক আছে। সম্পদ রিপোর্টটা উল্টে পাল্টে দেখে হাঁটা শুরু করলো। গতকাল রাতে তিথির অবস্থা খারাপ দেখে দ্রুত স্থানীয় ক্লিনিকে নিয়ে আসা হয়েছিল। এখানে এনে কিছু টেস্ট করে চিকিৎসা দিয়ে এখন একটু সুস্থ। ডাক্তারের চেম্বারে বসে কুলকুল করে ঘামতে লাগলো সম্পদ। দুশ্চিন্তাগ্রস্ত চোখ দুটো বয়স্ক ডাক্তারের উপর ন্যস্ত। ফিনফিনে সাদা চুলের ডাক্তারটি গভীর মনোযোগ দিয়ে রিপোর্ট দেখছে। কিছুক্ষণ পর রিপোর্ট থেকে মুখ তুলে সম্পদের দিকে তাকালো। গভীর কণ্ঠে শুধালো, রোগীর কে হন? হাজব্যান্ড। বিয়ের সময়সীমা কত? সম্পদ সাহসা উত্তর দিল না। কিছুটা আতঙ্কিত সে। তিথির হঠাৎ অসুস্থতার ব্যাপারে একটু আন্দাজ করেছে। তাকে চুপ থাকতে দেখে ডাক্তার বলল, আপনার ওয়াইফ কনসিভ করেছিল। ভ্রূণের বয়স 1.5 থেকে 2 মাসের কাছাকাছি, কিন্তু মিসক্যারেজ হয়ে গেছে। এটা কি প্রথমবারের মতো, নাকি এর আগেও মিসক্যারেজ হয়েছে? সম্পদ দীর্ঘশ্বাস ছাড়ল। মাথা দুহাতে চেপে ধরে আবার ছেড়ে দিল। শরীর এলিয়ে দিয়ে বলল, প্রথমবারের মতো। আমাদের বিয়ের সময়সীমা 2 মাসের কাছাকাছি। ডক্টর, আমার ওয়াইফ সুস্থ আছে তো? হ্যাঁ, সে এখন আশঙ্কামুক্ত। ব্লিডিং বেশি হয়েছিল, 1 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তবে দেরিতে হসপিটাল আনলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত। মিসক্যারেজের পর অনেকেই ডাক্তারের শরণাপন্ন হয় না, স্বাভাবিকভাবে নেয়। কিন্তু
এটা বড় ধরনের রোগ। নারীদেহে বিভিন্ন ইনফেকশন, হরমোনাল ইমব্যালেন্স, ভ্রূণের স্থাপনের অসঙ্গতি, আবার থাইরয়েড সমস্যার কারণে মিসক্যারেজ হয়। বুঝতে পারছি। ওকে বাড়ি নিয়ে যাওয়া যাবে কবে? আজ বিকেলে অথবা কাল নিয়ে যেতে পারেন, কিন্তু রেস্টে থাকতে হবে দীর্ঘদিন। সম্পদ মাথা নাড়ালো। চোখ দুটো টেবিলে নিবদ্ধ তার। বুকের কোথাও পুড়ছে, কেন পুড়ছে সে জানে না। আর কোনো প্রশ্ন করার সাহস হলো না। তাকে নীরব দেখে ডাক্তার নিজে থেকে বলল, আপনার স্ত্রীর থাইরয়েড সমস্যা আছে। যাদের এই সমস্যা থাকে তাদের পিরিয়ড অনিয়মিত হয়। অনেক সময় থাইরয়েড সমস্যার কারণে মিসক্যারেজ হয়ে যায়। আপনার স্ত্রী প্রথমবারই যেহেতু মিসক্যারেজ হলো, সেক্ষেত্রে পরবর্তীতে মা হলে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। ভ্রূণের বয়স 20 সপ্তাহ পর্যন্ত মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা প্রবল। পুরোটা সময় খুবই সতর্ক থাকতে হবে। এখন থেকে কিছু ওষুধ সেবন করতে হবে আর সাবধানে থাকতে হবে, না হলে মা হওয়া কঠিন। সম্পদ মাথা নেড়ে সম্মতি জানালো। ডাক্তারের সাথে আরও কিছুক্ষণ কথা বলে সে বের হলো। তিথির কেবিনের পাশে সবাই চিন্তিত হয়ে বসেছিল। তার নিজের পরিবারের সবাই এসে পড়েছে। সে এগিয়ে গিয়ে সবাইকে আশ্বস্ত করল। ছোট একটা রুম, গ্রিলের ফাঁক দিয়ে দুপুরের কড়া রোদ আসছে। জানলার পর্দা টেনে দিয়ে সম্পদ বিছানার পাশে এসে বসল। তিথি বিছানায় ঘুমিয়ে আছে। তার মুখচ্ছবি থেকে রাতের কালো ছায়াটা সরে গেছে। যেই ছায়াটা দেখে সম্পদ আটকে উঠেছিল। ক্ষণিকের জন্য তিথিকে হারানোর ভয় বুকে দানা বেঁধেছিল। এই মেয়েটাকে সে হারাতে পারবে না, কিছুতেই না। তিথির বাম হাতে নর্মাল স্যালাইন চলছে। ডান হাতটা সম্পদ স্পর্শ করল। তিথির মুখপানে চেয়ে হাতের উল্টো পিঠে চুমু খেলো। তিথির থাইরয়েডের সমস্যা থাকুক বা যত বড় সমস্যা থাকুক না কেন, সে তাকে কোনো দিনও ছাড়তে পারবে না। সে কোনো দিন বাবা ডাক না শুনলেও এই মেয়েটাকে ছেড়ে বেঁচে থাকা সম্ভব নয়। দীর্ঘ 27টি বছর ছোট বড় যত অনুভূতি সে জমিয়ে রেখেছিল, তার সবটা তিথি নিজের নামে করে নিয়েছে। তার হৃদয় নিংড়ানো ভালোবাসার প্রথম সাক্ষী, প্রথম অনুভূতি, প্রথম স্পর্শ, প্রথম ভালো লাগা এই মেয়েটি। তাকে ছাড়া তার পৃথিবী অস্তিত্বহীন। চট করে কারোর মায়ায় জড়ানো যায় না, আবার জড়ালে আর পিছু ফেরার অবকাশ থাকে না। সে তিথি নামক মায়াজালে আটকে গেছে। তিথির হাজারো প্রত্যাখ্যান তাকে পুরনো সম্পদে পরিণত করতে পারবে না। তিথির মায়া কাটাতে পারবে না। পৃথিবীর এই একটা মানুষের প্রতি সে ভয়ঙ্করভাবে দুর্বল। মস্তিষ্ক দিক দিয়ে, সচেতন অবচেতন মনের দিক দিয়ে, এমনকি শারীরিকভাবে মানসিকভাবে তার সম্পূর্ণ আমিটাই তিথির উপর দুর্বল। সম্পদের মুখ স্মিত হাসির রেখা ফুটে উঠল। মুখটা নিচু করে গম্ভীর দৃষ্টিতে তিথির দিকে চেয়ে রইল। তিথিকে নিয়ে সাজানো তার পরিকল্পনা সাম্রাজ্যে মেয়েটির ওপর সম্পূর্ণ অধিকার তার, শুধুমাত্র তার। কিন্তু বাস্তবে তিথির ওপর তার অধিকার ফলাতে ভয় পায়। মেয়েটা যে তার অস্তিত্বের বড় দুর্বলতা। তিথির হাতটা শক্ত করে মুঠোয় পুরে নিল সে। মুখটা আরও খানিকটা নিচু করল। কিছু সময় অতিবাহিত হতে তিথির বন্ধ চোখের পাতায় ঠোঁটের গভীর স্পর্শ ছোঁয়ালো। মুহূর্তে তার হাতের ভাঁজে থাকা তিথির আঙুল নড়ে উঠল। সম্পদ চমকে মাথা উঁচু করল। মুহূর্তে তার হাতের ভাঁজে থাকা তিথির আঙুল নড়ে উঠল। সম্পদ চমকে মাথা উঁচু করল। তিথি দুর্বল চোখ মেলে তাকালো। তিথির নিশ্চুপ নীরবতা সম্পদের শরীরেও কোথাও কাঁটার মতো বিঁধতে লাগলো। তার চোখ মুখে এক চোরাভাব বিদ্যমান। এভাবে লজ্জায় পড়তে হবে তা কল্পনায় ছিল না। তিথির নিষ্পলক চোখের দিকে চেয়ে সে দ্রুত বলল, এখন কেমন লাগছে তিথি? ঠিক আছো তুমি? সম্পদের মুঠোর ভেতর আলগা হয়ে থাকা হাতটা তিথি সরিয়ে আনল। সম্পদের চমকে উঠে সুরের শৃঙ্খলা আর চমৎকারিত্বের মুখে হাস্যোজ্জ্বল ভাব চলে এলো। বিড়বিড়িয়ে বলল, আপনি কি করছিলেন এতক্ষণ? কিছু না, কি করব, এই তোমার পাশে বসেছিলাম।
সম্পদের বজ্রহাতের মতো ঝটপট উত্তরে তিথি আনন্দ পেল। শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে নিশ্চুপ রইল কিছুক্ষণ। হঠাৎ প্রশ্ন করল, আমার কি হয়েছে? সম্পদ এই প্রশ্নের অপেক্ষাই করছিল। বিনা বাক্য ব্যয়ে তিথির ডান হাতটা পুনরায় স্পর্শ করল। সে আপাতত তিথিকে এইসব ব্যাপারে না বলার সিদ্ধান্ত নিয়েছে। তিথির মনোকষ্টের সামান্যতম দীর্ঘশ্বাস পড়তে দিতে চায় না সে। চায় না তিথি পুনরায় বিন্দুমাত্র কষ্ট পাক। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে শুনবে। মৃদু হেসে বলল, কোথাও কোনো অস্বস্তি হচ্ছে তিথি? না। গুড, এবার ঘুমাও। আপনি কি চলে যাবেন? তোমাকে এখানে রেখে চলে যাওয়ার প্রশ্নই ওঠে না। তিথি চোখ সরিয়ে নিল লজ্জায়। সম্পদের ছোট্ট একটা বাক্য বুকের ভেতরটা আলাদা ভালো লাগার ছোঁয়া লাগলো। হৃদয় ভরসার স্থান সৃষ্টি করল। খুশিতে অন্তরাত্মা দোলা দিয়ে গেল। ঠোঁট চেপে হাসি বন্ধ করার ব্যর্থ চেষ্টা চালিয়ে গেল সে। নিচু স্বরে বলল, আপনি একা কেন? আর মানুষজন কোথায়? কেউ কেউ বাড়ি চলে গেছে। তোমার মা, ফুপি, মারিয়া ভাবি হসপিটালে আছে। দেখা করবে? তিথি উত্তর দিল না। কয়েক সেকেন্ড ভেবে মাথা নেড়ে সম্মতি প্রকাশ করল। তার কেন যেন বুকের ভেতর সুখ অনুভূত হচ্ছে। সম্পদের হাতের মুঠোয় থাকা হাতটি দিকে এক পলক তাকালো। প্রথমবারের মতো নিজে থেকে আঙুলগুলো আঁকড়ে ধরে চোখ খিচে বন্ধ করল। সম্পদ থম মেরে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল তিথির মুখপানে। ভেতরের অনুভূতিগুলো জমে গেল যেন। দীর্ঘক্ষণ পর তার ঠোঁটের কোণায় লজ্জা মিশ্রিত হাসি ফুটে উঠল। ধানের সবুজ পাতা হলুদ হয়ে এসেছে। সবুজে সবুজ মাঠ জুড়ে এখন হলুদের ছোঁয়া। সোনালি ধানগুলো হাওয়ার তালে তালে দূরে বেড়াচ্ছে। মাটি অনেকটা শুষ্ক আর রুক্ষ হয়ে এসেছে। গ্রামের সবাই এখন ধান কাটার ব্যস্ত। বর্ষার পানি আসে। যত দ্রুত সম্ভব ধান ঘরে তোলা প্রয়োজন। শেষ বিকেলে বড় আম গাছটার নিচে মোড়া পেতে বসে ধান ক্ষেতের দিকে তাকিয়েছিল তিথি। এর মধ্যে 1.5 মাস কেটে গেছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার আর ঢাকা যাওয়া হয়নি। অসুস্থ শরীর নিয়ে কেউ যেতে দেয়নি। সম্পদ একাই চলে গেছে। 1.5 মাসের মধ্যে সম্পদ একবার গ্রামে এসেছিল। মাত্র 2 রাত ছিল। পরদিন চাকরির অজুহাত দিয়ে সেই যে শহর পাড়ি জমিয়েছে, আর ফেরার নাম নেই। এসব ভাবতে তিথির মুখটা গম্ভীর হয়ে এলো। তপ্ত শ্বাস ছেড়ে সে মুঠোফোন বের করলো। গ্যালারিতে থাকা সম্পদের ছবিগুলো একের পর এক দেখতে লাগলো। কতগুলো দিন হলো মানুষটাকে সামনে থেকে দেখা হয় না। সম্পদের সাথে কাটানো মুহূর্তগুলো মানুষপটে সবসময় ভেসে ওঠে। সে এখন সম্পূর্ণ সুস্থ। তবুও সম্পদ তাকে কেন নিজের কাছে নিয়ে যাচ্ছে না তা সে জানে না। ইদানিং তিথি খেয়াল করছে সম্পদ তার থেকে ফোনে কথা বলার সময়ও কেমন তাড়াহুড়ো করে। ভালো মতো কথা বলতে চায় না। কেমন ভাব করে যেন তার সাথে কথা বলার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে। তার বুকের ভেতর পুড়ে উঠল। সম্পদ কি চেঞ্জ হয়ে যাচ্ছে? এই যে এতগুলো দিন মানুষটাকে দেখতে না পেয়ে সে কষ্ট পাচ্ছে, বুকের গহন পুড়ে উঠছে, সর্বক্ষণ তার কথা মনে পড়ছে, মানুষটার বড্ড অভাব বোধ করছে সে। এসব সম্পদের সাথে হচ্ছে না? এতগুলো দিন তাকে না দেখে কিভাবে রয়েছে সম্পদ? তার কথা কি একবারও মনে পড়ছে না? তিথির বুক ভার হয়ে এলো। চোখ বেয়ে কফোটা পানি গড়িয়ে পড়ল। সম্পদের প্রতি তার অনুভূতির কি নাম সে জানে না। শুধু জানে পৃথিবীর এই একটা মানুষের কাছে সে সবচেয়ে নিরাপদ মনে করে, একমাত্র ভরসার স্থান পায়। এই একটা মানুষের কাছে নিজে লুকিয়ে রাখতে ইচ্ছে করে না। নিজের সব কষ্ট, দুঃখ, অপরাধ, সব গ্লানি ঢেলে দিতে ইচ্ছে করে। এই একটা মানুষ তার একমাত্র কমফোর্ট জোন, তার একমাত্র সত্যি। সে এতদিনে বুঝে গেছে সবুজ আর সম্পদ সম্পূর্ণ 2 মেরুর মানুষ। একজন তাকে চুরমার করে দিয়েছে, জঘন্যভাবে ঠকিয়েছে। আরেকজন তার ভেঙে চুরে যাওয়া আমিকে পরম মমতায় নিখুঁত শৈল্পিক হাতে জোড়া দিয়েছে। তার প্রতিটি ক্ষতে যত্ন নিয়েছে। ভালোবাসার দৃষ্টিতে তাকে তার নোংরা শরীরকে পবিত্রতা দান করেছে।
তার একমাত্র ভরসা স্থান হয়েছে। পুরুষ জাতিকে নিয়ে যে বিদ্বেষ তার মনে জন্মেছিল তা গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। তার দুর্দিনে অসময়ে পাশে থেকে প্রমাণ করেছে পৃথিবীর সব পুরুষ একরকম নয়। পুরুষ জাতির ওপর দ্বিতীয়বার বিশ্বাস না করা, দৃঢ় প্রতিজ্ঞায় বদ্ধ থাকা তার মনে সম্পদের বিশ্বাস ভরসার শক্তপোক্ত খুঁটি স্থাপন করেছে। তিথি তাকে ভালোবেসে কি জানে না, তবে এই 1.5 মাস বুঝে গেছে এই মানুষটাকে ছাড়া তার বেঁচে থাকা অসম্ভব। কখনো পারবে না সে, কখনো না। আর কিছুদিন মানুষটার থেকে দূরে থাকলে, না দেখতে পেলে সে নিশ্চিত দমবন্ধ হয়ে মারা যাবে। চোখের জল মুছে তিথি প্রথমবারের মতো নিজের অনুভূতির কাছে হার মানল, নত স্বীকার করল। স্মিত হেসে গোধূলি আবির মাখা বিকেলে সে মেসেজ লিখল, ক্ষুদ্র ক্ষুদ্র বাংলা অক্ষরে টাইপ করল, আই মিস ইউ মিস্টার প্রপার্টি। মিস্টার প্রপার্টি দিয়ে সেভ করা নাম্বারে পাঠিয়ে দিয়ে অশ্রু মিশ্রিত চোখে হাসল সে। তাকে দেখে শেষ বিকেলের গুমোট প্রকৃতিও হেসে উঠল। মাঝরাতে ফুপির রুমের দরজায় ধূপধাপ শব্দ হতে তিথির ঘুম ভেঙে গেল। হঠাৎ শব্দে ভয়ানক চমকে উঠল। পাশ ফিরে ফুপিকে ডাক দিল, কিন্তু ফুপি কাদার মতো ঘুম ভাঙানো সম্ভব হলো না। কান একটু সতর্ক হতে দরজার ওপাশ থেকে মায়ের কণ্ঠ ভেসে এলো। এতক্ষণে তিথির কপালে চিন্তার রেখা ফুটে উঠল। বালিশের চিপা থেকে ফোন হাতে নিয়ে দেখল রাত 3টের কাছাকাছি। এত রাতে মা ডাকছে কেন? অন্ধকারে ওড়না গায়ে জড়িয়ে সে দরজার দিকে এগিয়ে গেল। ক্ষিপ্র হাতে দরজা খুলতে মায়ের মুখটা দৃশ্যমান হলো। তিথি চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, এত রাতে ডাকছো কেন মা? কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে। কি হয়েছে? তার মা উত্তর দিল না। তিথি ভ্রু জোড়া কুঁচকে গেল। মাকে বেশ স্বাভাবিক মনে হচ্ছে। কিছু হলে তো এত স্বাভাবিক থাকার কথা নয়। সে পুনরায় কিছু জিজ্ঞেস করার চেষ্টা করতে তার মা হাসি মুখে বলল, বাইরে আয় তো। মা চলে যাওয়ার পরও তিথি দরজা ধরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এটা কি হলো? মাঝরাতে ঘুম ভাঙে এসব কি মশকরা শুরু করেছে? সে বিরক্ত নিয়ে মাথার চুল হাতে খোপা করল, চোখ মুছে বাইরে বের হলো। মাঝে উঠোনটুকু পেরিয়ে মায়ের রুমের দিকে পা বাড়াতে অন্ধকারে এক লম্বা পুরুষ অবয়ব স্পষ্ট উঠল। তিথি চমকে বলে উঠল, কে? পুরুষ অবয়ব কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল, অতঃপর বিমোহিত সুরে উত্তর দিল, মিস্টার প্রপার্টি। উনি কোথা থেকে আসবে? তিথি বিস্ময় মিশ্রিত কণ্ঠ কাঁপছে। বোঝা যাচ্ছে স্বপ্ন আর বাস্তবতা টানাপোড়েনে দুলছে সে। চোখ জোড়া অন্ধকারেও বড় বড় হয়ে গেছে। পলকহীন দৃষ্টি সামনে লম্বা দেহের মানবটির উপর নিবদ্ধ। মানবটির মুখ স্পষ্ট নয়, তবে ঝকঝকে দাঁতগুলো অন্ধকারে ঝলমল করছে। তিথি বিষ দৃষ্টি নিক্ষেপ করল, অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, কে? মানবটি এগিয়ে এসে তার খুব কাছাকাছি দাঁড়ালো। ডান হাতটা তিথির গাল স্পর্শ করতেই সব চমক কেটে গেল। সব ধরনের বিপদের আশঙ্কা কেটে অনুভূতগুলো নাড়া দিয়ে উঠল। সেই চেনা স্পর্শ অস্তিত্বের অনুভব করাতে মাথা নত হয়ে এলো তিথির। বুকের গহনে দুঃখের দিনগুলো সোনাঝরা বিকেলের মতো রৌদ্রময় হয়ে উঠল। বিড়বিড় করে দুবার উচ্চারণ করল, সম্পদ, সম্পদ, সম্পদ। তিথির গাল থেকে হাত সরিয়ে নিল, 2 পা পিছিয়ে দাঁড়ালো। ক্ষীণ কণ্ঠে বলল, সম্পদ। কোনো সন্দেহ? নিজের মাঝে ফিরেছে তিথি। মস্তিষ্ক খোলাসা হয়েছে। প্রতি মুহূর্ত অভাববোধ করা মানুষটা চোখের সামনে। ভাবতে মনটা সুখের জোয়ারে ভেসে গেল দিক বিদিক। অন্ধকারে মুখে হাসি ফুটে উঠল। পলকহীন চোখে তাকিয়ে রইল সামনের মানবটির দিকে। সম্পদ অন্ধকারের চারিদিকে নজর বুলিয়ে নিল। গাঢ় স্বরে বলল, দিনকাল কেমন যাচ্ছে? মুখের হাসি গায়েব হয়ে গেল তিথির। কিছু রুক্ষ কথা বলতে গিয়ে থেমে গেল। অভিমানে কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। চোখের পাতা ভারী অনুভব করতে
দ্রুত পেছন ঘুরে দাঁড়ালো। কিছু সময় অতিক্রম হতে স্বাভাবিক হয়ে এলো। পেছনে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকা সম্পদের দিকে ঘুরে বলল, ভালো যাচ্ছে। কতটুকু ভালো? অনেক ভালো। সম্পদ স্মিত হেসে জবাব দিল, তাই বুঝি আমাকে মিস করা হচ্ছে না? মিস করতে যাব কেন? আমি কাউকে মিস করি না। বাহ, কণ্ঠে এত জোর! তাহলে এসব খুদে বার্তার মানে কি? সম্পদ প্যান্টের পকেট থেকে ফোন বার করার জন্য উদ্যত হতে তিথি খপ করে তার হাতটা ধরে ফেলল। সে আর লজ্জায় পড়তে চায় না। এমনিতে তার এখন নাকানি চুবানি অবস্থা। সম্পদ মনে মনে কি না কি ভাবছে। ছি, সে এতটা আবেগপ্রবণ না হলেও পারত। কিছুক্ষণ মৌন থেকে অনুনয়ে সুরে বলল, এত রাতে আপনি কোথা থেকে এলেন? তিথির ধরে রাখা হাতটা সম্পদ উঁচু করল, মুচকি হেসে বলল, সিক্রেট। সম্পদের হাত ছেড়ে মাথা উঁচু করল তিথি। বুকে নদীর মতো উথাল পাথাল ঢেউ খেলছে। ছন্দময় ঢেউয়ে দোলায় কেমন অগোছালো লাগছে নিজেকে। মাথা ঝিমঝিম করছে। মাঝরাতে এভাবে ঘুম ভাঙাতে সে চিরপরিচিত কণ্ঠটা শুনতে পাবে। এক পলক দেখার জন্য ছটপট করতে থাকা মনটা এত বড় সারপ্রাইজ পাবে তার কল্পনাই ছিল না। মানুষের সাথে সবসময় কল্পনার বাইরের ঘটনাগুলো ঘটে কেন? ঘটনা যেটাই ঘটুক সে আপাতত খুশি। এতটুকু নয়, অনেক বেশি খুশি। তবুও নিজের খুশিভাব যথাযথ লুকিয়ে গুটিয়ে নিল সে। কম্পমান কণ্ঠ জোড়া নেমে শুধালো, সত্যি করে বলুন তো, এত রাতে কোথা থেকে আসলেন? সম্পদ পিঠ বাঁকিয়ে মুখটা নিচু করল। তিথির চোখে চোখ রেখে ভুবন ভুলানো হাসি উপহার দিল। নেশাক্ত সুরে বলল, কেউ আমায় মিস করছে এটা শোনার পর আমি না এসে পারি? এই দেখো, অফিসের ড্রেস পরিবর্তন করার সময় পাইনি। একজনের ডাকে সব কিছু ফেলে রেখে এক পোশাকে ছুটে এসেছি। সম্পদের কথায় তিথি কেঁপে উঠল। অন্যরকম মাদকতায় মন ডুবে গেল। কারোর কণ্ঠ নিঃসৃত সামান্য কথা যে প্রতিটি লোমকূপ কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তা সে জানত না। সম্পদের সামনে থাকা আর সৎ সাহস হলো না। সে এক দৌড়ে মায়ের রুমের দিকে চলে গেল। সম্পদের খাওয়ার এক ফাঁকে তিথি চট করে নিজের রুমে চলে এল। বিয়ের পর থেকে বাড়িতে একটা রুম তার জন্য বরাদ্দ করা হয়েছে। কেউ থাকে না, সে নিজেও থাকে না, শুধুমাত্র সম্পদ আসলে এই রুমে ঘুমানো হয়। সম্পদের অবর্তমানে সে ফুপির সাথে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। রুমে ঢুকে তাড়াহুড়ো করে গোছগাছ শুরু করলো। ঠোঁটের কোণে তার উপচে পড়া হাসি। সম্পদের হঠাৎ আগমন তার অন্ধকার কুঠুরিতে আলোর ন্যায় কাজ করেছে। তার এতদিনে জমে থাকা সব অন্ধকার নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে রাখা সব ভারী দুঃখগুলো কেমন ঝরে পড়ে গেছে। নিজেকে কেমন হালকা ফুরফুরে মনে হচ্ছে। বিছানায় নতুন বেডশিটটা বিছিয়ে তিথি সোজা হয়ে দাঁড়ালো। বালিশ দুটো পাশাপাশি রেখে আনমনে হেসে ফেলল। মাঝরাতে এই অত্যাচার যে এত ভালো লাগবে তা ভাবনার অতীত। মোটামুটি গোছানো রুমটাতে নজর বুলিয়ে সে সম্পদের অপেক্ষায় রইল। তার খাওয়া বোধহয় এতক্ষণে শেষ। দক্ষিণ দিকে জানলার পাল্লা খুলে দিতে বাতাসের ঝাপটায় এসে ছুঁয়ে দিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে রুমের ভেতর গুমোট অবস্থা দূর হতে লাগলো। হালকা হয়ে এলো বাতাস। জানলার ওপাশে অন্ধকার ধানক্ষেত। গ্রামের প্রান্তরে কানাকানি করছে পক্ষীকুল। কিছু সময় পর রোজকার নিয়ম মতো সূর্য উঠবে। সমস্ত অন্ধকার কাটিয়ে সূর্যোদয় হবে। পৃথিবীর বুকে ভোরের আলো ফুটবে, আবার অস্ত যাবে। সাগরে জোয়ার আসবে, ঋতু গিয়ে ঋতু আসবে, সবই হবে। শুধু সেই মাঝরাতে এই আনন্দ মিশ্রিত ছুটোছুটি সম্পদের হঠাৎ আগমনের সৃষ্ট ভালো লাগা কখনো ভুলবে না। কারোর হালকা পদধ্বনি কানে আসতেই বুক কেঁপে উঠল তিথির। খোলা জানলার সাথে মিশে যাওয়ার চেষ্টা করল। দরজার ছিটকানি লাগানোর শব্দ কানে যেতে সেও ঘুরে দাঁড়ালো না। তিথি, সম্পদের আকস্মিক ডাকে তিথি ঘুরে দাঁড়ালো। কয়েক মুহূর্ত জড়সড় রইল। তারপর নিচু স্বরে বলল, ড্রেস তো কিছু আনলাম না। জার্নি করে গায়ের পোশাক নোংরা হয়ে গেছে। লম্বা একটা শাওয়ার দরকার। কি করা যায় বলো তো? শাওয়ার নিয়ে ফেলুন। শাওয়ার শেষে কী পরবো?
বলে সম্পদ কয়েক পা এগিয়ে গেল। ইতিমধ্যে শার্টের বেশ কয়েকটা বাটন সে উন্মুক্ত করেছে। তিথি ঝট করে জানলা থেকে সরে দাঁড়ালো। ওয়াশরুমের পাশে ছোট্ট ওয়ার্ড্রপ খুলে কিছুক্ষণ খোঁজাখুঁজি করলো। একটু পর সাদা একটা প্যাকেট হাতে নিয়ে সম্পদের দিকে তাকালো। হাতের প্যাকেটটা বিছানার উপর নামিয়ে রাখলো। মিনমিন করে বলল, এখানে নতুন লুঙ্গি আছে, সম্পূর্ণ প্যাকেটজাত। বিয়ে উপলক্ষে আপনাকে দেওয়া হয়েছিল, কিন্তু কখনো পরেননি। আজ ব্যবহার করতে পারেন যদি আপনার। বাক্য শেষ না করে তিথি জিভ কাটল। সম্পদকে কখনো লুঙ্গি পরতে দেখেনি সে, আজও নিশ্চিত রাজি হবে না। ছোটবেলা থেকে ঢাকায় বড় হওয়া ছেলের জন্য লুঙ্গি অস্বস্তিকর একটা বস্তু। কৌতূহল নিয়ে সম্পদের দিকে তাকালো। সম্পদের বিস্ময় ভরা দৃষ্টি নজরে পড়তে সে দ্রুত প্যাকেটটা হাতে নিল। মাথা নেড়ে বলল, ঠিক আছে ঠিক আছে, পরার দরকার নেই। তার বাক্য শেষ হতে না হতে চোখের পলকে সম্পদ কাছে চলে এলো। হাতের প্যাকেটটা টান দিয়ে নিজের কাছে নিয়ে নিল। উল্টো পাল্টে দেখে বলল, ওয়াশরুম পরিষ্কার আছে? তিথি মাথা নাড়তেই সম্পদ ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ভেতর থেকে দরজা বন্ধ হওয়ার পর তিথি স্বস্তির শ্বাস ফেলল। ঝটপট করে বিছানায় শুয়ে পড়ল সে। এমন অস্বস্তি লাগছে কেন? সম্পদের উপস্থিতি বারবার অস্বস্তিতে ভরপুর ভালো লাগার সমুদ্রে কেন নিক্ষেপ করছে? ঝটপট করে বিছানায় শুয়ে পড়ল তিথি। এত অস্থির লাগছে কেন? সম্পদের উপস্থিতি বারবার অস্বস্তিতে ভরপুর ভালো লাগার সমুদ্রে কেন নিক্ষেপ করছে? এভাবে আর কিছুক্ষণ থাকলে সে নিশ্চিত পাগল হয়ে যাবে। মুখে বালিশ চেপে সে চোখ বন্ধ করল। মনের আকাশে রং বেরঙের ফানুস উঠছে, মুক্ত ফানুস। প্রথম প্রেমের মতো এত আনন্দ কেন হচ্ছে? ওয়াশরুমের দরজা খোলার শব্দে তিথি শটান উঠে দাঁড়ালো। নিজেকে ব্যস্ত রাখার জন্য কুঁচকে যাওয়া বেডশিট পুনরায় টান টান করলো। বালিশে পূর্বের জায়গায় রেখে একপাশে জড়সড় হয়ে দাঁড়ালো। সম্পদ ওয়াশরুম থেকে বের হয়েছে, তিথি তা স্পষ্ট টের পেল। তবুও তার দিকে চোখ তুলে তাকানোর সাহস পেল না। রোবটের মতো এক জায়গায় দাঁড়িয়ে হাতের নখ খোঁটাখুটি শুরু করে। হুট করে রুমের তাপমাত্রা অনেক নিচে নেমে গেল যেন। তিথি ভেতরে ভেতরে তীব্র শীতলতা অনুভব করছে। সম্পদ ভেজা চুল ছেড়ে তিথির পেছনে এসে দাঁড়ালো। শীতল স্বরে বলল, হালকা শীত বাড়ছে না? তিথি ভয়ানক চমকে গেল। দু পা সরে গিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। হয়তো ঘন ঘন মাথা নাড়ল। ছাড়া ছাড়া ভাবে বলল, কাছাকাছি কোথাও বৃষ্টি হয়েছে হয়তো। তোমার শীত করছে না? তিথি ঠোঁট কামড়ে ধরল। সম্পদের প্রশ্নে যথোপযুক্ত উত্তর মস্তিষ্ক সাজাতে পারল না। একটু পর গোছগাছ করে রাখা বিছানা নির্দেশ করে বলল, আপনি এক কাজ করুন, ঘুমিয়ে পড়ুন। এত দূর জার্নি করে এসেছেন। তা ঠিক বলেছ, একটু ক্লান্ত। এত রাতে আসতে গেলেন কেন? পরে সময় করে আসলেই হতো। তিথির কথায় সম্পদ মুচকি হাসল। চুপচাপ বিছানার একপাশে বসে বলল, আমার সমস্ত অস্তিত্ব, হৃদয়, মস্তিষ্ক, সচেতন অবচেতন মন, যাই বলো সব কিছু তোমার মধ্যে। আমি শুধু ক্ষুদ্র দেহটা বয়ে বেড়াচ্ছি। পদার্থবিদ্যা আছে, বৃহত্তর বস্তু সর্বদা ক্ষুদ্রতর বস্তুকে কাছে টানে। সে হিসেবে বৃহৎ তুমিটার ডাকে তোমার টানে ছুটে না এসে সাধ্য আছে আমার? চকিতে সম্পদের দিকে চোখ তুলে তাকালো তিথি। কয়েক সেকেন্ড সম্পদের মুখের দিকে চেয়ে রইল। চক্ষু যুগল নিচের দিকে নামাতে সম্পদের উন্মুক্ত দেহটা নজরে এলো। খালি গায়ে লুঙ্গি পরিহিত সম্পদকে অদ্ভুত দেখাচ্ছে তার চোখে। সম্পদের আবেগমাখা কথা ভুললে ফিক করে হেসে দিল তিথি। সম্পদ বিস্মিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, হাসছো কেন তিথি? এক হাতে মুখ চেপে হাসি থামানোর চেষ্টা করছে তিথি। কিছুক্ষণ নিজের সাথে স্নায়ুযুদ্ধ করে সশব্দে হেসে উঠল। সমুদ্রের ঢেউয়ের মতো উত্তাল সে হাসি, ঝর্ণার মতো গড়িয়ে পড়ছে যেন। সম্পদ কিছু মুহূর্ত জন্য বিমূর্ত হয়ে গেল। মুগ্ধ হয়ে চেয়ে রইল তিথির দিকে। এতগুলো দিন একসাথে থাকার পরও তিথিকে কখনো প্রাণ খুলে হাসতে দেখেনি। আজ প্রথমবারের মতো মনে হলো তিথি পুরনো ক্ষত সে মুছে ফেলতে পেরেছে।
তার দুঃখগুলো দূর করতে পেরেছে, তার ধ্বংসস্তূপে নতুন করে অনুভূতি প্রাণ প্রতিষ্ঠা করতে পেরেছে। সম্পদের ঠোঁটের কোণে হাসি রেশ দেখা দিল। তিথির সাথে তাল মিলিয়ে হেসে ফেলল। আচমকা তিথির হাসি থেমে গেল। চোখে মুখে লজ্জার ভাব ছড়িয়ে পড়ল। সম্পদ বুঝতে পেরে স্বাভাবিক গলায় বলল, এর আগে লুঙ্গি পরা কাউকে দেখোনি? দেখেছি, কিন্তু আপনাকে কেমন অন্যরকম লাগছে বলে তিথি আবার হেসে ফেলল। সত্যি বলতে এত তুচ্ছ একটা কারণে সে কেন হাসছে তা অজানা, কিন্তু কিছুতেই হাসি থামছে না। তার হাসির কলরবে বদ্ধ রুমের চারপাশ মুখরিত হয়ে গেল। সম্পদ মিথ্যা রাগ দেখিয়ে বলল, এই আমিকে নিয়ে একদম হাসাহাসি করবে না, অনেক হয়েছে। হাসি পেলে আমি কি করব? বলে তিথি মুখে চেপে হাসতে লাগলো। সম্পদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ অপেক্ষা করার পরও যখন দেখল তিথির হাসি থামছে না, সে উঠে দাঁড়ালো। অর্ধভেজা নতুন গামছাটা বিছানায় নামিয়ে রেখে বলল, হাসতে বারণ করেছে কিন্তু। তিথি যেন বাচ্চাদের মতো হাসির খেলায় মেতে উঠছে। কিছুতেই হাসি থামছে না। এতদিন জমিয়ে রাখা কালো ধোঁয়া সরে গিয়ে স্বচ্ছতায় পরিপূর্ণ হয়েছে। তিথির হাস্যরত মুখের দিকে চেয়ে সম্পদ ছোড়ো বেগে এগিয়ে গেল। কারোর উপস্থিতি টের পেলে শামুক যেমন নিজেকে খোলসের মধ্যে গুটিয়ে নেয়, তিথি তেমনি গুটিয়ে নিল নিজেকে। হাসি থেমে গেল। সম্পদ শীতল হাত দিয়ে তার হাত স্পর্শ করে বলল, সত্যি করে বলো তো, কেমন আছো? তিথি লাজুক হাসল। মাথা নিচু রেখে কিছুক্ষণ ইতস্তত করল। তারপর গাঢ় স্বরে বলল, কেন জানি না, ভীষণ খুশি খুশি লাগছে। এর আগে কখনো এমন হয়নি। আপনি যতগুলো দিন কাছে ছিলেন না, পাশে ছিলেন না, সবগুলো দিন আপনাকে মিস করেছি। প্রতিটা মুহূর্ত আপনার কথা মনে পড়েছে। আপনার কণ্ঠ শুনতে না পেয়ে কেমন পাগল পাগল লাগতো। পুরনো দুঃখগুলো ভুলে সব সময় আপনাকে কাছে না পাওয়ার দুঃখে ভাসতাম। আপনার ছেলে মানুষই কথাগুলো শুনতে না পারার আক্ষেপ করতাম। প্রচণ্ড আক্ষেপ হতো। আপনাকে বুঝি ধরে রাখতে পারলাম না, কাছে রাখতে পারলাম না। জানেন, কিছু রাত হলো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে শুরু করেছি। আমার প্রতিটা স্বপ্ন আপনাকে হারিয়ে শেষ হয়। আপনাকে ছুতে পারি না। কোথায় যেন। তিথির গলা ধরে এলো। বুক মুচড়ে কান্নাটা ছিটকে এলো গলায়। অসমাপ্ত বাক্য শেষ না করে ঝরঝর করে কেঁদে দিল। সম্পদের চোখে মুখে বিস্ময় ছড়িয়ে পড়েছে। কোনো নারী তার জন্য চোখের জলের মতো দামি বস্তু বিসর্জন দিচ্ছে তা বিশ্বাস করতে পারছে না। সেই নারীটা যদি তার প্রাণের অধিক প্রিয় কেউ হয় তাহলে তো কথাই নেই। তিথির ফুপানির শব্দে সম্পদের ঘোর কাটল। সে জানে তিথির এ জল মিথ্যা নয়, এ জলের উপর সম্পূর্ণ অধিকার তার। এতগুলো দিন একসাথে থাকার পর এই প্রথম মেয়েটা তার জন্য চোখের জল ফেলছে। বিনিময়ে সে মেয়েটাকে কি দেবে? সে দুহাতে আগলে নিল তিথিকে। খুব সহজে তিথি তার উন্মুক্ত বুকে মাথা রাখল। এত সহজে পানিতেও ঢেউ খেলে না বুঝি। সম্পদ চোখ দুটো সিক্ত হয়ে এলো। অবশেষে বহু অপেক্ষা, তীব্র প্রতীক্ষার অবসান হলো। তিথির মাথায় হাত বুলিয়ে সে বলল, কান্না করো না, একদম না। তিথির কান্নার বেগ আরও বেড়ে গেল। ঠিক এই রকম একটা প্রশান্ত বুকের অপেক্ষায় ছিল সে। এই রকম একটা নিরাপদ আশ্রয়ের মুখ গোজার জন্যই যেন এত পথ পাড়ি দেওয়া, উদ্ভ্রান্তের মতো এত ছুটোছুটি করা। এই রকম একটা ভরসার স্থানে জমিয়ে রাখা নিজের সমস্ত দুঃখ, কষ্ট, ক্ষোভ ঝেড়ে ফেলার জন্যই এতদিন গুমড়ে গুমড়ে মরা। আর চোখের জল ঝরিয়ে অতীতের বেড়াজাল থেকে মুক্তি পেতে চায় সে, চিরমুক্তি। সম্পদের বুকে আরও গভীরভাবে মুখ লুকোলো। সে বুঝে গেছে সম্পদ তার নিজের মানুষ। শুধু নিজের মানুষ নয়, তার একান্ত ব্যক্তিগত সম্পদ, যার উপর শুধুমাত্র তার অধিকার, শুধুমাত্র তার। টিনের চালে ঝমঝম বৃষ্টির শব্দে ধ্যান ভাঙল তিথির। কান্না থেমে গেছে অনেক আগে। চোখ খুলতে সম্পদের উন্মুক্ত বুকে নজর এলো। লজ্জায় মিয়ে গেল সে। সরে আসার জন্য উসখুস করল, কিন্তু সম্পদের শক্তপোক্ত বাহুডোর থেকে নড়তে পারল না। সে মিনমিন করে বলল, বৃষ্টি পড়ছে।
সম্পদ নড়ে চড়ে হাতের বাঁধন আরও দৃঢ় করল, কণ্ঠে ভালোবাসা নিবেদন করে বলল, তিথি, আমি তোমার কাছে কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। এই যে তুমি তোমার অনুভূতির সাথে সৎ হয়েছ, মনের কথা শুনে আমায় মেসেজ করেছ, তোমার গোপন কুঠুরিতে জমিয়ে রাখা কথাগুলো সাহস করে বলেছ, এ সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ। কাউকে মিস করলে, ভালোবাসলে, কাউকে খুব করে কাছে পেতে চাইলে সেই মানুষটাকে নিজের অনুভূতি জানাতে হয় তিথি, না হলে অপরপক্ষের মানুষটি কখনো জানতে পারে না। নিজের অনুভূতির সাথে কখনো বেইমানি করতে হয় না, সময় থাকতে বলে দিতে হয়, আপনি আমায় মিস করেননি। তুমি কল্পনা করতে পারবে না ঠিক কতটা অভাব বোধ করেছি তোমার। এতগুলো দিন তোমায় দূরে রেখে, তোমায় না দেখে আমি যে পাগল হয়ে যাইনি, এটাই মিরাক্কেল। তাহলে কখনো বলেননি কেন? সম্পদ হাতের বাঁধন ঢিলে করল। তিথি জড়তা নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। সম্পদ আলতো স্পর্শে তার গাল মুছে দিল, মাথার এলোমেলো চুলগুলো ঠিক করে দিল, নরম গলায় বলল, আমি তোমার মুখ থেকে প্রথম শুনতে চেয়েছিলাম, তোমার অনুভূতিগুলো বোঝার জন্য সময় দিয়েছিলাম। আমি দূরে না গেলে, তোমার থেকে আলাদা না থাকলে এত দ্রুত নিজের অনুভূতি বুঝতে পারতে না। তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পারবে না। তুমি আমার অন্ধকার তিথি নয়, রৌদ্রোজ্জ্বল তিথি, যে তিথি না হলে আমার চলবে না, একদমই চলবে না। তিথি আরেক প্রস্থ অশ্রু উপচে নামল। সম্পদের থেকে জল লুকোনোর জন্য দ্রুত খোলা জানলার দিকে এগিয়ে গেল। বৃষ্টির পানি ছিটে জানলার অনেকখানি ভিজে গেছে, বাইরে ঝড় শুরু হয়ে গেছে। প্রচণ্ড বাতাসে জানলার স্টিলের পাল্লাগুলো শব্দ সৃষ্টি করছে। তিথি টেনে সেগুলো লাগানোর চেষ্টা করলো, কিন্তু বাতাসের সাথে পেরে উঠছে না। এদিকে ভিজে একাকার। আরও কিছু সময় চেষ্টা করতে সম্পদ পেছন থেকে হাত বাড়িয়ে দিল। তার সুদীর্ঘ শক্তপোক্ত হাত দিয়ে খুব সহজেই জানলার পাল্লা লাগিয়ে দিল। জানলা লাগানোর পরও সম্পদ পেছন থেকে সরল না। বৃষ্টির ঝাপটায় তিথির শরীরের অনেকখানি ভিজে গেছে, বাতাসের মাথায় চুল খুলে গেছে, শরীর কাঁপছে থরথর করে। হুট করে সম্পদ পেছন থেকে তাকে জড়িয়ে নিল। সম্পদের উদাম দেহের উষ্ণ স্পর্শ অনুভব করতে তিথির কাঁপুনি দ্বিগুণ হলো। ছুটে পালানোর জন্য ছটপট শুরু করলো। কম্পিত কণ্ঠে বলল, মিস্টার প্রপার্টি, ছাড়ুন, ভিজে যাবেন আপনি। সত্যি সত্যি ভিজতে চাই আমি। সম্পদের ঘোর লাগা কণ্ঠ শুনে তিথির গলা শুকিয়ে এলো, দম বন্ধ হয়ে আসছে। সম্পদ তার কাঁধে মাথা রাখতে শরীরের প্রতিটি লোমকূপ কেঁপে উঠল। ঠোঁট কামড়ে টেনে টেনে বলল, ভেজা কাপড় পাল্টাতে হবে, আমার শীত লাগছে। সম্পদ কোনো প্রত্যুত্তর করল না। তিথির অর্ধভেজা চুল এক হাতে সরিয়ে উন্মুক্ত কাঁধের ওপর পরপর চুমু খেল। তিথির শ্বাস দ্রুততর হয়ে এলো। সম্পদের বাহু আঁকড়ে ধরে হুট করে প্রশ্ন ছুড়ল, আমি যদি কখনো মা হতে না পারি, তাহলে আমিও কখনো বাবা হব না। সিম্পল। তিথি শুধু এই তুমিটা বুকের ওপর পেলে আর কিছু চায় না আমায়। বলছি না ভালোবাসি তো। সম্পদের প্রগাঢ় কণ্ঠস্বর কানে যেতেই তিথি ঘুরে দাঁড়ালো, মুগ্ধ নয়নে চেয়ে রইল মুখের দিকে। সম্পদ বেশিক্ষণ তিথির চাহনি সহ্য করতে পারল না, মুখটা নিচু করে তিথির ঠোঁট স্পর্শ করল। কাছে কোথাও বজ্রপাত হলো, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে গিয়ে সমস্ত গ্রাম অন্ধকারে নিমজ্জিত হলো। বজ্রপাতের তীব্র শব্দে তিথির কানে ঢুকল না। বন্ধ চোখজোড়া থেকে কয়েক ফোঁটা আনন্দশ্রুত গড়িয়ে পড়ল। ভাগ্যিস অন্ধকার বলে সম্পদ টের পেল না। ছেলেটা তাকে সম্পূর্ণরূপে মেনে নিয়েছে, নিজের সর্বস্ব দিয়ে তাকে ভালোবেসেছে। এর চেয়ে সুখকর কিছু হয় না। সে জানে আজ সম্পদের স্পর্শে তার দেহ পবিত্রতা অর্জন করবে। এই চোখ দিয়ে এখন শুধু আনন্দশ্রু নির্গত হবে। অন্ধকারে তিথি চোখ খুলে সম্পদের মুখ দেখার চেষ্টা করল। আচমকা থেমে গেল সম্পদ। কিছু বলার চেষ্টা করতে তিথি বাধা দিল। এক পা এগিয়ে নিজে থেকে সম্পদের গলা জড়িয়ে ধরল। টিনের চালে বৃষ্টির ঝমঝমানি শব্দ ক্রমশ বেড়ে চলেছে। তীব্র বাতাসে গাছপালা ভেঙে পড়ার উপক্রম। বাইরের প্রকৃতি
বৃষ্টিতে মাতাল, সেই মাতাল প্রকৃতির সাথে মিশে যাচ্ছে দুই কপোতকপোতি। আজ সূর্য ওঠেনি। শেষ রাতের বৃষ্টিতে প্রকৃতি বন্যাস্নান করেছে। সমস্ত গাছের পাতা ঝকঝক করছে। প্রকৃতির সবুজ রং যেন ঠিকরে পড়ছে। আকাশে এখনো মেঘ, যখন তখন হয়তো বৃষ্টি নামবে। খোলা জানলার ওপাশে বিস্তীর্ণ পাকা ধানক্ষেত, মাঠে মানুষের আনাগোনা নেই। বৃষ্টির জন্য হয়তো কৃষকেরা ঘরে বন্দী। সম্পদ জানলার থেকে দৃষ্টি সরালো, শরীর বাঁকিয়ে বিছানার দিকে তাকালো। তিথি গভীর ঘুমে, কম্বল দিয়ে সম্পূর্ণ মুখ ঢাকা, কিছু খোলা চুল শুধু দেখা যাচ্ছে। সে মুচকি হাসল। শার্টের বাটন লাগিয়ে বিছানার দিকে এগিয়ে গেল সে। তার বুকের ভেতর পাহাড় সম সুখ সুখ অনুভব। তিথি গতকাল যখন তাকে মেসেজ করেছিল তখন সে অফিসে ছিল, মেসেজ চেক করা হয়নি। সন্ধ্যার সময় অফিস থেকে বের হওয়ার পর তিথির মেসেজ যখন চোখে পড়ল, হাত পা ঠান্ডা হয়ে আসছিল তার, খুশিতে চোখ ভিজে উঠেছিল। এই মুহূর্তটার জন্য সে কতদিন ঢাকায় একা একা জ্বলছিল, তৃষ্ণার্ত পথিকের মতো অপেক্ষা করছিল। আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গিয়েছিল গ্রামের উদ্দেশ্যে। এখানে তার প্রাণভোমরা রয়েছে যে আসার পথে মায়ের ঘুম ভাঙিয়ে দেখা করে এসেছে। মাকে নিশ্চুপ জড়িয়ে ধরে নিজের না বলা খুশিটুকু জানান দিয়েছে সে। এরপর এখানে ছুটে এসেছে। বিছানার একপাশে বসে তিথির অর্ধভেজা খোলা চুলে হাত ছোঁয়ালো সম্পদ। কানের কাছে মুখ নিয়ে নিচুস্বরে ডাকলো, তিথি, এই তিথি। তিথি সাড়া দিল না। সম্পদ গভীর আবেগ মিশিয়ে বউ বলে ডাক দিল। সঙ্গে সঙ্গে তিথি কম্বল সরিয়ে মুখ বের করল। কিছু মুহূর্ত সম্পদের দিকে তাকিয়ে রইল। আচমকা লজ্জা মিশ্রিত হাসি উপহার দিয়ে পুনরায় কম্বল দিয়ে মুখ ঢেকে ফেলল। সম্পদ আর অপেক্ষা করল না, ঝট করে তিথির কম্বলের নিচে ঢুকে গেল। তিথিকে বুকে জড়িয়ে বলল, বেলা হয়ে যাচ্ছে, উঠবে না? লজ্জা লুকোতে তিথি সম্পদের বুকে মিশে গেল। এই মানুষটাকে সে প্রথম দিকে বিশ্বাস করতে পারেনি। সব সময় সতর্ক ছিল যেন সম্পদ তার মনে জায়গা করতে না পারে। কিন্তু সে হেরে গেছে। ঠিক কখন, কোন মুহূর্তে সম্পদ তার অস্তিত্বের সাথে রক্তের মতো এতটা গভীরভাবে মিশে গেছে সে জানে না। শুধু তার অনুপস্থিতিতে মানুষটার জন্য হৃদয় ছটফট করেছে। এত আলো বাতাসপূর্ণ প্রকৃতিকে দম নিতে কষ্ট হচ্ছে। বুকের ভেতরে খচখচানি ভাবটা সম্পদকে কাছে পাওয়ার পর চিরতরে নির্মূল হয়েছে। কিশোরী বয়স থেকে তার মেনস্ট্রুয়েশন অনিয়ম, লাজুকতার জন্য তেমন কাউকে বলা হয়নি, নিজের মধ্যে চেপে রেখেছে। এই অনিয়মের জন্য দেহের ভেতর সবুজ জানোয়ারটার বেড়ে ওঠা ভ্রূণের ক্ষেত্রে সে ঘুণাক্ষরও টের পায়নি। তার মিসক্যারেজ, থাইরয়েড সমস্যা, হরমোনাল ইমব্যালেন্স, বাচ্চা না হওয়া, কিছু সম্ভাবনা, সব কিছু সম্পদ কতটা স্বাভাবিকভাবে নিয়েছে। তার অপবিত্রতাকে নিজের ভালোবাসা দিয়ে শুদ্ধ স্নান করিয়েছে। এই মানুষটার ভেতরটা ভালো মতো রিপ্ত করার পর তার প্রতি শ্রদ্ধা আরও দ্বিগুণ বেড়েছে। তিথির মুখে হাসি ফুটে উঠল। তার সমস্ত প্রশান্তির হাসির ভাণ্ডার সম্পদের মধ্যে নিহিত। এই হাসির জন্য মানুষটাকে পাশে প্রয়োজন, হৃদয়ের খুব কাছে প্রয়োজন। সেই সম্পদকে গভীরভাবে আঁকড়ে ধরল, ধরা গলায় বলে উঠল, ভালোবাসি মিস্টার প্রপার্টি, সারা জীবন আমার ব্যক্তিগত সম্পদ হয়ে থাকবেন প্লিজ। শিওরের কাছে একগুচ্ছ গোলাপ বিছিয়ে আছে। ইতিমধ্যে পাপড়ি শুকিয়ে গেছে অনেকটা। গত রাতে তরতাজা ভাব আর টকটকে কড়া লাল রং কেমন ফিকে হয়ে এসেছে। এই দু একদিন পর একেবারে শুকিয়ে নষ্ট হয়ে যাবে। অথচ গোলাপ উপহার দেওয়া মানুষটার ভালোবাসা দিনকে দিন বেড়েই চলবে, কখনো মলিন হবে না, কখনো না। পরিশিষ্ট। হাসপাতালের বিছানায় শুয়ে আছে তিথি। মস্তিষ্ক অল্প অল্প সজাগ হতে চেতনা এক স্পর্শ অনুভব করল। কেউ খুব যত্ন নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিজেকে অনেক দুর্বল লাগছে। খুব কষ্টে সে চোখ মেলল। চোখ মেলতে একটা উদ্বিগ্ন মুখ আবিষ্কার করল।
মুখটা স্পষ্ট হতে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। অস্পষ্টভাবে বলল, মিস্টার প্রপার্টি। তিথি, কেমন আছো? কেমন লাগছে এখন? কোথাও কষ্ট হয়? একটু সুস্থ লাগছে? সম্পদ এক নাগাড়ে প্রশ্ন করতে থাকলো। তার ডান হাত ক্রমাগত তিথির মুখ ছুঁয়ে যাচ্ছে। তিথি পূর্ণ দৃষ্টিতে তাকালো। সম্পদের চোখ মুখে চিন্তার রেখা, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তিথি অনুভব করল তার হাত আঁকড়ে রাখা সম্পদের বাম হাতটা এখনও কাঁপছে। সে মুচকি হাসল। এই মানুষটা তাকে নিয়ে সবসময় এত অস্থির থাকে কেন? সে একটু হাঁ করলে সম্পদ যেন পাগল হয়ে যায়। প্রথম দিকে তার মনে ক্ষীণ ধারণা ছিল সময়ের পরিক্রমায় সম্পদ হয়তো আস্তে আস্তে তার প্রতি উদাসীন হয়ে পড়বে, কিন্তু ঘটনা সম্পূর্ণ উল্টো। সম্পদের সাথে তার পথ চলা 7 বছরের কাছাকাছি। যত দিন যাচ্ছে সম্পদের পাগলামি আরও বেড়ে যাচ্ছে, তাকে যেন সর্বদা চোখে হারায়। অথচ এই মানুষটা তার জীবনের সবচেয়ে গোপন দুঃখটা জানে। জানার পরও কোনোদিন এতটুকু আঘাত করে কথা বলেনি। সিন্দুকের মধ্যে তালাবন্ধ করে সেই গোপন দুঃখটা ভাসিয়ে দিয়েছে। সে গোপন দুঃখ আজ অবধি পৃথিবীর কেউ জানতে পারেনি। তিথি জানে, ভবিষ্যতেও কেউ জানতে পারবে না। বছর 2 হলো সবুজ নামের মানুষটার মৃত্যু ঘটেছে। সবুজ কবে অবৈধ ভিসায় বিদেশ চলে গিয়েছে তা সে জানত না। বিদেশে রাজমিস্ত্রির কাজ করার অবস্থায় বহুতল ভবন থেকে পড়ে গিয়েছিল। তার লাশ দেশে আনা হয়নি। তিথি মৃত্যুর ব্যাপারে জানত না। সবুজের মৃত্যুর কয়েক মাস পর গ্রামে গিয়ে জানতে পেরেছে। কেন জানি তার কোনো দুঃখবোধ হয়নি। সম্পদকে বিষয়টা যখন অবগত করেছিল, সম্পদ বিস্মিত হয়নি। সে বুঝতে পেরেছিল সম্পদ আগে থেকেই জানত। আজ পর্যন্ত তিথি মানুষটার মুখে সবুজের নাম উচ্চারণ করতে দেখেনি। তাকে কখনো কটু কথা বা এতটুকু দুঃখ পেতে দেয়নি। একমাত্র সম্পদের জন্য সবুজ নামের কেউ যে তার জীবনে ছিল সেটা সেই বেমালুম ভুলে গেছে। সম্পদ তার জন্য কতটা পাগল তা সে বিগত বছরগুলোতে খুব টের পেয়েছে। তার অন্তঃসত্ত্বার সময় সম্পদ যতটা যত্ন করে, বাচ্চাদের মতো যেভাবে বুকে আগলে রাখে, তিথি অবাক না হয়ে পারে না। আবার যখন মিসক্যারেজ হয়, সে যখন প্রচণ্ড রকম ভেঙে পড়ে, সেই দিনগুলোতে সম্পদ তার ভরসার শক্তপোক্ত খুঁটি হয়ে পাশে দাঁড়ায়। এক মুহূর্তের জন্য তাকে কষ্ট অনুভব করতে দেয় না, তাকে বিষণ্ণ হতে দেয় না। কাউকে নিজের অস্তিত্ব ভুলে এতটা ভালোবাসা যায়, এতটা আপন করা যায়? সম্পদকে না দেখলে তা তার অজানা থেকে যেত। তিথি হাত বাড়িয়ে সম্পদের কপালের ঘাম মুছে দিল। গালে হাত ছুঁয়ে বলল, তোমার মেয়ে সুস্থ আছে? সম্পদ মাথা নাড়ল। পরক্ষণে তিথির হাতটা মুখে জড়িয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠল। এতক্ষণ চেপে রাখা সমস্ত উদ্বেগ, যন্ত্রণা, চিন্তা, দমবন্ধ ভাব অশ্রু হয়ে দেখা দিল। জড়ানো গলায় বলল, তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? তুমি যখন লেবার পেনে কান্নাকাটি করছিলে, আমার বুকের ভেতর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল এইবার বুঝি তুমি সত্যি সত্যি হারিয়ে যাবে। হারিয়ে যায়নি তো। এত বড় মানুষ এভাবে ইমোশনাল হয়? আমি কয়টা বাচ্চা সামলাবো বলো তো, তোমাকে নাকি তোমার মেয়েকে? তিথি ফিক করে হেসে দিল। তার বিদ্রুপাত্মক কথায় সম্পদ কিছুটা সহজ হয়ে এলো। তিথির কাছে ঘেঁষে এসে বলল, প্রতিবার মিসক্যারেজের পর তুমি কতটা কষ্ট পেতে, সাথে গোপন যন্ত্রণায় দগ্ধ হতাম আমি। কতবার বলেছি এসব বাচ্চা কাচ্চা আমার চাই না, কিন্তু তুমি তো। তিথি সম্পদের ঠোঁটে হাত রেখে চুপ করিয়ে দিল। দু গালে জল মুছে দিয়ে বলল, এসব বলতে হয় না সম্পদ। তুমি কখনো বাবার ডাক শুনতে পারবে না এটা আমি কখনো মানতে পারতাম না। একটা বাচ্চার জন্য আমি কত ছুটাছুটি করেছি তুমি দেখোনি? এবার বলো তো, মেয়েকে দেখেছো? সম্পদ ডানে বাঁয়ে মাথা নেড়ে বলল, না। কেন দেখোনি কেন? তিথিকে সহজ দেখে এতক্ষণে সম্পদ লম্বা করে শ্বাস নিল। 2 হাতে চোখ মুছে স্বাভাবিক হয়ে এলো। লাজুক স্বরে বলল, আমায় ভয় লাগছে।
সত্যি তিথি? আমি ভীষণ ভয় পাচ্ছি তার মুখোমুখি হতে। তিথি হাসতে নিতে সম্পদ বাধা দিল, শাসিয়ে বলল, একদম হাসাহাসি করবে না, ডাক্তার বারণ করেছে। তিথি হাসি থামিয়ে কেবিনের চারিপাশে নজর বোড়ালো। প্রাইভেট হসপিটালে নর্মাল সিঙ্গেল বেডে কেবিন। গ্রাম্য এলাকার মধ্যে এত সুন্দর হাসপাতাল দেখে সে কিছুটা বিস্মিত হলো। ধীরে ধীরে গ্রামের অনেক উন্নতি হয়েছে। সে দরজার দিকে তাকিয়ে বলল, বাবা মা, মারিয়া ভাবি, স্নেহা, বাকি সবাই কোথায়? আছে বাইরে। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো তো। আমার এখন ঘুম আসবে সম্পদ? মেয়েকে দেখার আগে পর্যন্ত ঘুম হবে না। তিথি অস্থিরতা সম্পদের বুঝতে অসুবিধা হলো না। সে নিজেও ভেতর ভেতর দারুণ অস্থির, সাথে একরাশ নতুন অনুভূতি। প্রথম বাবা হওয়ার অনুভূতি, টানা 5 বার মিসক্যারেজের পর এই শিশুর আগমন, এই যে খুব স্পেশাল। সম্পদের অস্থিরতা আরও বেড়ে গেল। বুকের অস্থিরতা দূর করার জন্য সে তিথির দিকে ঝুঁকে আসলো। তিথি বাধা দিয়ে বলল, মিস্টার প্রপার্টি, কি করছো? সম্পদ উত্তর দিল না। তিথির হাত ধরে কপালে কপাল স্পর্শ করল। চোখ বন্ধ করে টেনে টেনে শ্বাস নিল। বিড়বিড় করে বলল, আমার ভীষণ অস্থির লাগছে তিথি। তোমার মেয়ের সাথে সাক্ষাৎ করার মতো সাহস নেই আমার। তিথি সম্পদের পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করল। নরম গলায় বলল, একবার দেখলে আর অস্থির লাগবে না, তুমি শান্ত হও। আস্তে আস্তে সম্পদ শান্ত হয়ে এলো। তিথির কপালে চুমু খেলো। কেবিনের ভেড়ানো দরজা কড়া নাড়ার শব্দে সম্পদ সোজা হয়ে বসল। দরজার দিকে তাকিয়ে দেখল মারিয়া ভাবি, তার প্রসারিত বাহুতে টাওয়েল দিয়ে পেঁচানো একটা বাচ্চা। সম্পদের বুকের ভেতর ধক করে উঠল। তিথির হাতটা চেপে ধরে চোখ সরিয়ে নিল। মারিয়া হাসি মুখে এগিয়ে এলো, সাবধানে বাচ্চাকে তিথি আর সম্পদের মাঝে শুইয়ে দিল। বলল, এই তোরা থাক, আমাকে একটু বাড়ি যেতে হবে। বাবা পাগলামি শুরু করেছেন। তিনি নাকি আশপাশ গ্রামে 3 গ্রাম পর্যন্ত মিষ্টিমুখ করাবে। কিছু দায়িত্ব আমাকে নিতে হবে। তিথি হাসি মুখে মারিয়াকে বিদায় দিল। সম্পদের থেকে হাত ছাড়িয়ে মেয়ের দিকে তাকালো। শুভ্র রঙের টাওয়েল দিয়ে মোড়ানো একটা শিশু বাচ্চা। ছোট্ট ছোট্ট হাত দুটো মুঠো পাকিয়ে আছে, চোখ জোড়া বন্ধ। তিথির চোখ ঝাপসা হয়ে এলো। বুকের ভেতর নতুন ধরনের শীতলতা অনুভব করলো। এই একটা বাচ্চার জন্য কত কিছু সহ্য করতে হয়েছে। অবশেষে তাকে ছুঁতে পারল। মেয়েটাকে বুকে জড়িয়ে সে সম্পদের দিকে তাকালো। সম্পদ অপলক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছে। তিথি অবাক হয়ে লক্ষ্য করল, তার মেয়ে সম্পূর্ণ বাবার গড়ন পেয়েছে। তার পৃথিবীর সবচেয়ে পছন্দের মানুষের গড়ন পেয়েছে। হাসল সে, শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে আবেগ মেশানো কণ্ঠে ডাক দিল, সম্পদ জুহাইয়ের, মাই পার্সোনাল প্রপার্টি। সম্পদ এক পলক তিথির দিকে তাকালো। তার শরীর কাঁপছে এখনও, কণ্ঠে জড়তা। আচমকা তিথির হাত চেপে ধরল সে। অস্পষ্টভাবে বলল, তিথি, তোমার মেয়েকে একবার ছুঁয়ে দেখি। সম্পদের বলার ভঙ্গিতে তিথি হেসে ফেলল, মাথা দুলিয়ে সম্মতি দিল, কিন্তু ঠোঁট থেকে হাসির রেশ গেল না। সম্পদ কাঁপমান হাত বাড়িয়ে মেয়েটা ছোট্ট ছোট্ট আঙুল আঁকড়ে ধরল। সঙ্গে সঙ্গে বুকের ভেতর স্বর্গীয় আনন্দ খেলে গেল। কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো তিথির দিকে। এই মেয়েটা তাকে কত নতুন নতুন অনুভূতির সাক্ষী করল। মেয়েটার এত ঋণ সে কীভাবে শোধ করবে। সম্পদের এক হাত তিথির হাতের ভাঁজে, আরেক হাত সদ্য জন্ম নেওয়া মেয়ের আঙুলে ছুঁয়ে আছে। তিথির ঠোঁটে এখনও হাসি, তার হাসির কিছুটা অংশ সংক্রামকের মতো মেয়ে সততা জুহাইয়ের মধ্যে ছড়িয়ে পড়ল। ঘুমন্ত মেয়ের ঠোঁটের কোণে অস্পষ্ট হাসির রেখা ফুটে উঠল। মা মেয়ের হাসিতে সামিল হলো সম্পদ। মেয়ের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, মামুনি, পাপা দোয়া করল, পৃথিবীর সবচেয়ে সুন্দরতম হাসি তোমার হোক। সমাপ্ত।